তো প্রথমে তো ফ্লেক্স নিয়ে আলোচনা করব আজকে আমরা। ফ্লেক্স ফ্লেক্স কি সেটা নিয়ে আলোচনা করব। তো চলেন আমরা শুরু করি। গত ক্লাসের ফাইলটা একটু দেখি আমরা। গত ক্লাসে আমরা ছিলাম এখানে, এইটার মধ্যে কাজ করেছিলাম গত ক্লাসে, এই যে এগুলোতে কাজ করেছি। তো দেখেন গত ক্লাসগুলোতে আমরা এখানে বিভিন্ন ডিভ নিয়েছি, ডিভের মধ্যে আমাদের ইচ্ছা মতো অনেক কিছু রেখেছি। বাট দেখেন সবগুলো ডিভ কিন্তু উপরে নিচে, যেমন এটা উপরে, তারপর আরেকটা ডিভ, তারপর আরেকটা ডিভ, তারপর আরেকটা, এরপর আরেকটা, এইভাবে আসছে। একটা ডিভও কিন্তু পাশাপাশি নাই। যেমন এই ডিভটা কিন্তু আমরা এখানে অর্ধেক কমিয়ে দিছি, এটা বোধহয় অর্ধেকের বেশি কমিয়ে দিছি, যেমন 40% করেছি আমরা। দেখতে পাচ্ছি এই অংশটুকু খালি, তো এটাকে কিন্তু আমরা চাইলে পাশে আনতে পারতাম, বাট আনি নেই। ঠিক আছে, তো আমরা আজকে দেখবো যে আসলে এরকম একাধিক ডিভকে কিভাবে পাশাপাশি আনা যায়। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের প্রায়ই দরকার পড়বে এরকম একাধিক ডিভ আমরা কিভাবে পাশাপাশি নিয়ে আসতে পারি, সেটা আমরা আজকে দেখবো। তো চলেন আমরা দেখে ফেলি দেরি না করে। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমরা চারটা ডিভ নেই, তার চারটা ডিভকে আমরা পাশাপাশি আনি, তারপর আমরা বোঝার চেষ্টা করবো। আর মূলত আমরা এগুলো করব ফ্লেক্সের মাধ্যমে। তো চলেন শুরু করে দেই দেরি না করে। আমাদের একটা ফাইল ক্রিয়েট, ফোল্ডার ক্রিয়েট করব। আজকে আমাদের ক্লাস 9, তো আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি ক্লাস 9 লিখে। দেন প্রতিদিনের মতো আমরা এখানে একটা HTML ফাইল তৈরি করব। তো এখানে লিখলাম index.html। তারপর আমরা একটা ফাইল ক্রিয়েট করব, CSS ফাইল, style.css। এই হচ্ছে আমাদের দুইটা ফাইল। এবার আমরা হচ্ছে এটার মধ্যে কিছু ইমেজ রাখবো। গত ক্লাসে বোধহয় ইমেজ ছিল। আচ্ছা, এই ইমেজটাকে আমরা নিয়ে যাই, কপি করে নিলাম, এটার মধ্যে এসে আমরা এখানে পেস্ট করে দিলাম ইমেজ। এবার আমরা এটাকে ওপেন করে নিব। তো ওপেন করার জন্য ড্র্যাগ করলাম এখান থেকে এই পর্যন্ত। এখানে কিছু প্রজেক্ট ছিল আগের, এগুলো আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। এগুলো আসলে আমাদের এই মুহূর্তে দরকার নাই, এটাও দরকার নাই। সো এই হচ্ছে আমাদের আজকের ফাইল, এটার মধ্যে এখন কাজ করব। তো কাজ করার জন্য প্রথমত আমাদের HTML এর যে বেসিক স্ট্রাকচার সেটা আমরা নিয়ে নিলাম। এবার আমরা এখানে লিখি সাপোজ ডে 9। তারপর হচ্ছে আমরা এখানে একটা মেটা ট্যাগ ব্যবহার করব, আমরা সবাই জানি, এর আগেও ব্যবহার করেছি। দেন আমরা লিংক নামক একটা ট্যাগ নিব, যার মধ্যে আমাদের CSS ফাইলকে লিংক আপ করতে হবে। এগুলো নিয়েও আলোচনা করা হয়েছে। তো আমরা কাজ করছি index.html ফাইলে। CSS ফাইলকে লিংক আপ করানোর জন্য আমাদের জাস্ট বলতে হবে CSS ফাইলটা কোথায় আছে। যেহেতু index.html এর পাশেই CSS ফাইল, তাই আমরা এখানে লিখব style.css। আচ্ছা, আজকে একটা কাজ করি, CSS ফাইলটাকে ভিন্ন একটা ফোল্ডারের মধ্যে নিয়ে রাখি, জাস্ট বোঝানোর জন্য। এটাই করতে হবে, বিষয়টা এমন না, বাট জাস্ট বোঝানোর জন্য। দেখেন, আমরা নর্মালি রুট ফোল্ডারে সবসময় CSS ফাইলকে রাখবো, আমাদের মেইন যে CSS ফাইলটা সেটা রুট ফোল্ডারেই রাখবো। আজকে একটু ব্যতিক্রম করতেছি, এটার ভিতরে এই CSS নামক একটা ফোল্ডার ক্রিয়েট করে তার ভিতরে রেখে দিছি। ঠিক আছে, তো এই বিষয়টা খেয়াল রাখবেন। তো দেখেন আজকে তাহলে আমরা এখানে প্রথমে লিখবো ফোল্ডারের নাম, অর্থাৎ CSS স্ল্যাশ দেন style.css। কেন? কারণ ফোল্ডারের ভিতরে আছে, সেই জন্য এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর টাইপ অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করি না, তাই এটাকে ফেলে দিব, এটা আপনারা জানেন। তো যাই হোক, আমরা আমাদের এই ফাইলটাকে এবার ওপেন করে নেই। ওপেন করে নিলাম। ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি এটা এই অবস্থায় ফাঁকা মোটামুটি। এবার বডির মধ্যে আমরা কাজ করা শুরু করব। তো কি কাজ করা শুরু করব সেটাই হচ্ছে বিষয়। প্রথম যেই কাজটা সেটা হচ্ছে আমরা কি লিখব, ধরেন আমরা একটা সেকশন তৈরি করি। ঠিক আছে, তো সেকশন নেওয়ার জন্য আমরা একটা ডিভ ট্যাগ নিলাম। এখানে ডিভের একটা ক্লাস দিচ্ছি, আপনার পছন্দ মতো যে কোনো একটা ক্লাস আপনি এখানে ব্যবহার করতেই পারেন, কোনো সমস্যা নেই। ধরেন আমরা এখানে লিখলাম সেকশন 1, এটা হচ্ছে আমাদের একটা ক্লাস। এবার এই সেকশন 1 এর মধ্যে আমরা কি করব, একটা H1 ট্যাগ নিলাম বা একটা H2 ট্যাগ নিলাম, যার ভিতরে আমরা এখন কিছু একটা লিখব। যেমন আমরা এখানে লিখলাম, ধরেন লিখলাম হচ্ছে ইমেজ গ্যালারি। দেন আমরা এটার পরে একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগের মধ্যে আমরা লোরামের কিছু টেক্সট রাখলাম। তো সেভ করেন, সেভ করে একটা রিলোড করলে আমরা দেখব এগুলো আসছে, ভালো কথা। আমরা চাইতেছি এগুলোকে এরকম আলাদা রাখবো না, আমরা এটাকে কাট করে নিলাম। কাট করে আমরা একটা ডিভ নিলাম, ডিভের মধ্যে তারপরে এগুলোকে রাখলাম। এতে আমাদের লাভ কি হবে, ডিভের মধ্যে রাখলে এই অংশটুকুকে, এগুলো যেহেতু টেক্সট অংশ, এগুলোকে একটু আমরা আলাদা রাখতে পারলাম, আলাদা বুঝাইতে পারলাম। ঠিক আছে, তো এখন একটা রিলোড করেন, দেখেন এই। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। আচ্ছা, ফাইন।
এরপর আমরা আরো কিছু কাজ করতে চাই, সেটা কেমন সেটা একটু বুঝাই। দেখেন প্রথমত আমরা এখান থেকে চলে যাব flat.uicolors.com, এই ওয়েবসাইটটাতে চলে আসি। এখান থেকে আমরা একটা কালার নেই, ব্যাকগ্রাউন্ড কালার। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিব সেকশন 1 কে, এই যে সেকশন 1। তো আমরা আমাদের সিএসএস ফাইলটাকে কল করব, এখানে নিয়ে আসলাম। প্রথমে বলবো স্টার মানে ইউনিভার্সাল সিলেক্টর, যেখানে আমরা বলবো ইউনিভার্সাল সিলেক্টর নিয়ে বলবো মার্জিন 0, যেন কোনো কিছুর কোনো মার্জিন না থাকে। তাহলে এখন রিলোড করলে দেখবো সবার মার্জিন চলে গেছে, ভালো কথা। এরপর আমরা প্যাডিংও 0 করে দিব, যদিও এখানে কোনো প্যাডিং আমরা ডিফল্ট দেখতে পাচ্ছি না, মানে এগুলো যেই ট্যাগগুলো আছে সেগুলোর একটারও ডিফল্ট প্যাডিং নাই, তাই 0 করলেও এখানে আমরা কোনো পরিবর্তন লক্ষ্য করব না। আচ্ছা, এবার আমরা আমাদের সেকশন 1 কে কল করতেছি, ডট সেকশন 1। কেউ যদি না বুঝেন তাহলে বলবেন। আমরা কাকে কল করলাম? আমাদের ডিভকে। ডিভের নাম কি? সেকশন 1 এটা। এর ভিতরে কিন্তু আরো একটা ডিভ আছে, আমরা কিন্তু এটাকে কল করি নাই, কল করছি কাকে? সেকশন 1 কে। এটাকে বলবো তোমার একটা ব্যাকগ্রাউন্ড হবে, এই হচ্ছে সেই ব্যাকগ্রাউন্ডের কালার। তো আমরা যদি একটা রিলোড করি তাহলে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে ফাইন, তো ব্যাকগ্রাউন্ড কালারটা আসছে। এবার আমরা দেখতেছি যে আমাদের লেখাগুলো একদম এইটার সাথে লেগে আছে, তাই না? একদম এইটার সাথে লেগে আছে। এই জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে, আচ্ছা এখানে দুইটা আলাদা ডিভ নিছি, এই ডিভের একটা ক্লাস দিই, আমরা পরে আসতেছি, দাঁড়ান। আমরা এখানে একটা ক্লাস দিচ্ছি, ক্লাসের নাম দিলাম হচ্ছে, কি দেওয়া যায়, এটার নাম দেন হচ্ছে সেকশন 1 টেক্সট। মানে হচ্ছে সেকশন, মানে ক্লাসের নাম এভাবে দিলাম সেকশন 1 এর টেক্সট অংশ, এগুলো হচ্ছে টেক্সট। এরপরে আমরা আরেকটা ডিভ নিব নিচে, এটার আরেকটা ক্লাস দিলাম, এটার নাম দিলাম সেকশন 1 আইএমজি। মানে এটার মধ্যে আমরা সেকশন 1, এটা হচ্ছে আমাদের সেকশন 1 এর ইমেজের ডিভ, এটার মধ্যে আমরা ইমেজ রাখবো। ঠিক আছে, এই নামই যে দিতে হবে বিষয়টা কিন্তু এমন না, আমরা জাস্ট ওই যে বলেছিলাম এমন নাম দিব যেটা দেখে বুঝতে পারি যে কোনটার মধ্যে কি আছে। এখানে আমরা সেকশন 1 টেক্সট ব্যবহার করেছি, মানে এখানে টেক্সটগুলো রাখছি। ঠিক আছে, আর এই ডিভের নাম কি দিলাম? সেকশন 1 আইএমজি। এখানে একটা ইমেজ রাখবো সাপোজ, তো আমরা এখানে একটা আইএমজি ট্যাগ নিলাম। তারপর আমরা এখানে বললাম প্রথমে ফোল্ডারের নাম, এই যে দেখেন ফোল্ডার, তারপরে হচ্ছে 1.jpg। তাহলে আমরা প্রথমে লিখবো img/1.jpg। আমরা জানি ইমেজ ট্যাগের মধ্যে অল্ট অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়, এখানে জাস্ট একটা কিওয়ার্ড ইউজ করলাম গ্যালারি। তো একটা রিলোড করলে আমরা দেখবো যে আমাদের ইমেজটা পর্যন্ত এখানে চলে আসছে। এই যে দেখেন ইমেজটা একদম লেগে আছে। এবার আসি অন্য একটা বিষয়ে, মূল যে ডিভটা সেটার নাম কি ছিল? সেকশন 1। তারপরে দেখেন আমরা একটা ডিভ নিয়েছি, তারপরে আরেকটা ডিভ। এই ডিভটা কেন নিয়েছি? এটার মধ্যে আমরা টেক্সট অংশ রেখেছি। আর এই ডিভটা কেন নিয়েছি? এটার মধ্যে আমরা ইমেজ নিয়েছি, আপাতত একটা ইমেজ নিয়েছি। ঠিক আছে, তো এইখানে আমরা মূলত 4টা ইমেজ নিব, আলাদা আলাদা 4টা ইমেজ নিব। আপাতত এখানে আমরা একটা ইমেজ নিয়েছি জাস্ট দেখানোর জন্য যে আমরা দুইটা আলাদা যে ডিভ সেজন্য। এখন দেখেন এই ডিভের সাথে এই ডিভটাকে আমরা আলাদা বুঝতে পারতেছি না। ঠিক আছে, বাট কেন তাহলে একসাথে নিলাম না? মানে আমরা কেন এই ডিভের মধ্যে ইমেজটাকে রাখলাম না? দেখেন আমরা যদি শুধু এই ইমেজটাকে কাট করি, এই ডিভটাকে যদি আমরা ফেলে দিলাম, ফেলে দিয়ে যদি ইমেজটাকে এটার ভিতরে নিয়ে রাখি, দেখেন এই যে পি ট্যাগটা এখানে শুরু শেষ, এটার পরেই আমরা ইমেজ দিলাম, এই সেম ডিভের মধ্যেই আছে। তো যদি রিলোড করি তাহলে কিন্তু কোনো পরিবর্তন দেখতে পাবো না। তাহলে আলাদা ডিভের মধ্যে নিলে কি লাভ হলো? তাহলে আমরা যে আলাদা ডিভের মধ্যে কন্ট্রোল জেড দিয়ে আবার ফিরে আসলাম আগের ক্ষেত্রে, তাহলে এই একটা ডিভ আর এই একটা ডিভ, দুইটা আলাদা ডিভ নিয়ে আমাদের লাভ কি হলো? ভিতরে নিলেও যেই রকম দেখা যাচ্ছে, আলাদা নিলেও একই রকম দেখা যাচ্ছে। আলাদা ডিভ নিয়েছি কারণ এই সেকশনটাকে আমরা একটু আলাদা করে ফেলবো, এটাকে একটু আলাদা করে ফেলবো, সেই জন্য। ওকে, কিভাবে করব? ফার্স্ট অফ অল আমরা এই সেকশনটাকে এই যে সেকশন 1 টেক্সট, এই ডিভটাকে আমরা এখন কল করব কন্ট্রোল সি। এইখানে এসে আমরা কল করলাম ডট সেকশন 1 টেক্সট, তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এবার এখানে কিছু করব কি, প্রথমেই বললাম তোমার ধরেন, আচ্ছা টেক্সট কিছু দিলাম না, আপাতত জাস্ট বললাম তোমার একটা প্যাডিং হবে উপরে নিচে 20 পিক্সেল, ডানে বামে 0। তো দেখেন একটা রিলোড করলে এই যে আমরা কাকে দিছি? সেকশন 1 টেক্সটকে, অর্থাৎ এই যে এই ডিভটা, এটার মধ্যে কি আছে? h2 আর p ট্যাগ। তো আমরা যদি এখন একটা রিলোড করি, এখানে দেখেন এই যে দেখেন উপরে আর নিচে কিছুটা প্যাডিং আসছে।
ঠিক আছে, এখন আপনি যদি চান নিচে বেশি প্যাডিং দিবেন, উপরে কম প্যাডিং দিবেন, ঠিক আছে, কিংবা উপরে কোনো প্যাডিংই দিবেন না, আপনি শুধু নিচে দিবেন, সেই ক্ষেত্রে উপরে দিলেন 0, তারপর একটা হচ্ছে ডানে বামে এটাও দিলেন 0, আর নিচে দিলেন 40 পিক্সেল। তাহলে প্রথমটা মানে উপরে 0, ডানে বামে 0, আর নিচে হচ্ছে 40 পিক্সেল। এখন আমরা উপরে কোনো প্যাডিং পাবো না, তবে নিচে আমরা 40 পিক্সেল প্যাডিং পাচ্ছি। প্যাডিং নিয়ে গত ক্লাসে আলোচনা করা হয়েছে। প্যাডিংটা কাকে দেওয়া হলো? এই ডিভটাকে দেওয়া হলো। তাহলে এই ডিভের নিচে একটা প্যাডিং তৈরি হলো, যেটা এই ডিভ মানে নিচে ইমেজের যে ডিভটা ছিল সেটা থেকে একটু আলাদা বোঝানোর জন্য। এবার আসি আরেকটা ব্যাপারে, আলাদা বুঝাইতে পারি এটা আমরা দেখলাম। আবার এটাকে যদি আপনি আলাদা ব্যাকগ্রাউন্ড দিতে চান তাহলে দিতে পারেন। যেমন আপনি বললেন তোমার একটা ব্যাকগ্রাউন্ড হবে সাপোজ রেড, জাস্ট বোঝানোর জন্য দিলাম। একটা রিলোড করেন, দেখেন রেড কালারের একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, বাট আমরা এটা দিব না, জাস্ট এমনিতেই ব্যবহার করলাম আর কি। সেভ করে দিলাম, একটা রিলোড করলাম, এটা নাই, ফাইন। এখন আসি আমাদের এই যে টেক্সটগুলো দেখেন একদম লেগে লেগে আছে। সাধারণত আপনি যখন কোনো ওয়েবসাইটে যাবেন দেখবেন কি আপনার নর্মালি টেক্সটগুলো একদম লেগে থাকে না, ঠিক আছে, আপনার দেখবেন দুই পাশ থেকে কিছু অংশ ফাঁকা থাকে, এই যে দেখেন এদিকে কিছু ফাঁকা থাকে, একদম লেগে থাকে না, বাট আমাদেরটা একদম লেগে লেগে আছে। এইটা কিন্তু দেখতে ভালো দেখায় না। এই ক্ষেত্রে আমাদের করণীয় কি হতে পারে? এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে সহজ করণীয় বিষয়টা হচ্ছে আমরা যখনই কোনো একটা সেকশন নিব, যেমন এটা হচ্ছে আমাদের মূল সেকশন, এই সেকশনের মধ্যে আমরা দুইটা ডিভ নিয়েছি, এটা হচ্ছে আমাদের মূল সেকশন। এই সেকশনের মধ্যে এই যে কন্টেন্টের জন্য যে ডিভগুলো নিলাম, এই ডিভগুলো নেওয়ার আগে আমরা আরেকটা ডিভ নিব, ওই ডিভের মধ্যে আমরা এই কন্টেন্টের ডিভগুলো নিব। তাহলে আমরা এগুলোকে আপাতত একটু কাট করতে পারি কন্ট্রোল এক্স প্রেস করে। এই যে মূল যে ডিভটা সেটার ভিতরে আরেকটা ডিভ নেবেন, যার ক্লাস দিতে পারেন কন্টেইনার কিংবা র্যাপার, যে কোনো নামই দিতে পারেন, কোনো সমস্যা নেই। কন্টেইনার কেন দিলাম? কারণ এই ডিভের মধ্যেই মূলত আমাদের প্রয়োজনীয় কন্টেন্টের ডিভগুলো আসবে, মানে কন্টেন্টগুলো থাকবে। এটা হচ্ছে আমাদের মূল সেকশন, মানে পুরো সেকশনের জন্য নেয়া, আর এইটা নিছি কন্টেন্টগুলো এটার মধ্যে থাকবে। এটা না নিলেও কন্টেন্ট তো রাখা যাইতো, কিন্তু এটা কেন নিলাম? কারণ আমরা চাচ্ছি আমাদের কন্টেন্টগুলো যেন আমাদের এই যে একদম এটার সাথে লেগে না থাকে, স্ক্রিনের একদম কোনাকুনিতে না থাকে, তাই আমরা এক্সট্রা আরেকটা ডিভ নিলাম। এই ডিভটাকেই আমরা দুই পাশ থেকে মার্জিন দিয়ে দিব, যেন এই ডিভের মধ্যে যারা থাকবে তারা যেন লেগে না থাকে। তো সেটা কিভাবে সম্ভব সেটা দেখতেছি। তো একটা নতুন এক্সট্রা ডিভ নিলাম, আর আগের যে অংশগুলো ছিল সেগুলো এটার ভিতরে পেস্ট করে দিলাম। একটু সাজাতে হবে, তা না হলে দেখতে ভালো লাগতেছে না। ওকে, আচ্ছা সরি, আমরা এইখান থেকে ধরে এই পর্যন্ত একদম ট্যাপ দিয়ে দিই। আচ্ছা, কি করলাম একটু বুঝাই। আমরা একটা ডিভ নিয়ে কপি, আগে থেকেই তো কাট করা ছিল, সেটা পেস্ট করাতে একটু কি বলে ডেকোরেশনটাতে একটু সমস্যা হয়েছিল, তাই আমরা একটু ট্যাপ দিয়ে ঠিক করে দিলাম। তাহলে দেখেন এই যে কন্টেইনার নামক নতুন যে ডিভটা নিলাম, এটা শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে এখানে। মনোযোগ দিয়ে দেখেন, কোনো কিছু বুঝতে না পারলে জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? আচ্ছা, এইটার ভিতরে দুইটা ডিভ নিয়েছি এবার, ওই যে আগের যে দুইটা ডিভ যেগুলো সরাসরি এই ডিভের মধ্যে ছিল সেগুলোই আমরা এখন নতুন ডিভের মধ্যে রাখলাম। এতে করে আমাদের একটা সুবিধা হবে, এখানে একটা ডিভ নেওয়া, এখানে একটা ডিভ নেওয়া। এই ডিভটার নাম সেকশন 1 টেক্সট, আর এটার নাম সেকশন 1 আইএমজি, ঠিক আছে? তো আমাদের কাছে দুইটা ডিভ এখানে আমরা দেখতে পাচ্ছি, ফাইন। এখন রিলোড করলে কোনো পরিবর্তনই পাবেন না। কেন? কারণ আপনি জাস্ট একটা ডিভ নিয়েছেন। আমি আগেও বলেছি শুধু ডিভ নিলে কিন্তু কোনো পরিবর্তন আসে না, ডিভের মধ্যে থাকা কন্টেন্টের উপর নির্ভর করে ডিভের পরিবর্তন আসে, কিংবা ডিভটাকে যদি স্টাইল করা হয় তাহলে ডিভ পরিবর্তন আসে, আদারওয়াইজ কোনো পরিবর্তন আসে না। তো আমরা একটা এক্সট্রা যে ডিভ নিলাম সেটার মধ্যেই তো কন্টেন্টগুলো রাখা। এবার এই যে ডিভটা নিলাম নতুন, এই ডিভটাকে আমরা একটু স্টাইল করব। কোথায়? একটু উপরের দিকেই করি, মানে এটা কয় নাম্বার ডিভ? 2 নাম্বার। প্রথমে আছে সেকশন 1, তারপরে কন্টেইনার। তাহলে আমরা সেকশন 1 এর পরেই কন্টেইনারকে কল করি, ডট কন্টেইনার। প্রথমে বলবো তোমার একটা ব্যাকগ্রাউন্ড হবে, আপাতত রেড দিলাম, এটা ফেলে দিব জাস্ট বোঝানোর জন্য। দেখেন আমরা কাকে ব্যাকগ্রাউন্ড কালার দিছি? কন্টেইনারকে। কন্টেইনার কোনটা? এইটা, এটার ভিতরেই তো কন্টেন্টগুলো, তাই আপনি এখন রেড কালারটা পুরোটাকেই রেড কালার দেখবেন, ঠিক আছে? কারণ এটার ভিতরেই কন্টেন্টগুলো আছে, তাই পুরোটা রেড কালার। আবার এইটার যেই প্যারেন্ট আছে, এই যে এটারও কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার দেয়া আছে, এই যে এটা, ঠিক আছে? সেটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না, কেন? কারণ আমরা তো ভিতরেরটাকে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিছি, ভিতরের কন্টেইনারকে, যার কারণে ও কি করছে, পুরোটা হচ্ছে কভার করে ফেলছে। কিন্তু এইবার আমরা এইটাকে উইথ কমিয়ে দিব, দেখাচ্ছি। এই কন্টেইনার, এটাকে আমরা বলবো যে তোমার একটা উইথ হবে, ধরেন
80% দিলাম। এখন যদি ব্রাউজারে আসেন আর একটা রিলোড করেন, তাহলে দেখেন এটার অর্ধেকটা এখানে কমে গেছে। ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা যেটা বলতেছিলাম, এখানে দেখতে পাচ্ছি যে 80% হয়ে গেছে। এই 80% হয়ে যাওয়ার পরে আমাদের এক পাশে 20% ফাঁকা আছে। এখন আমরা চাচ্ছি যে এক পাশে 20% ফাঁকা না থাকুক, আমরা চাচ্ছি দুই পাশেই ফাঁকাটা থাকুক। আমরা গত ক্লাসে একটা জিনিস শিখেছিলাম, সেটা কি? মার্জিন জিরো অটো। মানে আমরা যদি কাউকে কোনো ডিফকে মার্জিন অটো করে দেই, তাহলে সেটা কি হয়? মাঝখানে চলে আসে। যার ফলে আমরা যদি ওকে বলি যে তোমার একটা মার্জিন হবে জিরো অটো, অর্থাৎ উপরে নিচে জিরো, ডানে বামে অটো, তাহলে কি হবে? এই রেড কালারের ডিফটা অর্থাৎ কন্টেইনার মাঝে চলে আসবে। তাহলে দেখেন এই পাশে আর এই পাশে দুই পাশেই কি ফাঁকা। ঠিক আছে, তার মানে আমাদের যে টেক্সটগুলো ছিল এতক্ষণ এখানে লেগেছিল, বাট এখন এই পাশে চলে আসছে। এর কারণ কি? এতক্ষণ লেগেছিল কারণ আমরা সেকশন 1 এর মধ্যে রেখেছিলাম, ওকে। আর এখন কন্টেইনারের মধ্যে নিয়ে কন্টেইনারকে আমরা বলে দিছি তোমার উইথ কম হবে। সেকশন 1 এর উইথ কিন্তু কম দেই নাই। সেকশন 1টা কি পুরোটা জুড়েই আছে, যার কারণে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার সেকশন 1 এর, সেটা কিন্তু দেখা যাচ্ছে। কারণ আমরা চাচ্ছি আমাদের ফুল স্ক্রিনের মানে ফুল সেকশনের ব্যাকগ্রাউন্ডটা পুরোটা জুড়েই থাকবে, কিন্তু ভিতরে থাকা কন্টেন্টগুলো হচ্ছে এটার পুরোটা জুড়ে থাকবে না। ঠিক আছে, এটা ওই কন্টেন্টগুলোর দুই পাশে মার্জিন থাকবে, সেই জন্য আমাদের এক্সট্রা একটা ডিভ নেওয়া। এবার আমরা এইটাকে বলেছি যে তোমার দুই পাশে মার্জিন আসবে। তো মার্জিন চলে আসলো, উইথ কমিয়ে দেয় মার্জিন দিয়ে দিলাম, যার ফলে দুই পাশে আমরা দেখতে পাচ্ছি। এখানে মার্জিন যদি বেশি মনে হয় তাহলে আপনি উইথটা একটু বাড়িয়ে দিতে পারেন, 80% না দিয়ে 90% করতে পারেন, তাহলে এই ডিবের উইথটা একটু বাড়বে। আর উইথ বাড়া মানে হচ্ছে এই দুই পাশে মার্জিন কমা, স্বাভাবিক। তো আমরা এইটুকুই রাখলাম। এখন আমাদের রেড কালারের ব্যাকগ্রাউন্ডটা রাখার দরকার নাই, এটা জাস্ট বোঝানোর জন্য দেওয়া হয়েছিল, যেন দেখতে পারেন চোখে। এবার একটা রিলোড করলাম, দেখেন আমাদের এখন যে এখানে কোনো আলাদা ডিভ আছে, মানে এক্সট্রা একটা ডিভ আছে কন্টেইনার, সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। বাট আমাদের কন্টেন্টগুলো কিন্তু এই যে এই পাশ থেকেও কিছু মার্জিন পেয়েছে এবং এই পাশ থেকেও মার্জিন পেয়েছে। সো আমাদের এটা কিন্তু দেখতে এখন ভালো লাগতেছে, ওকে। একবারে লেগে যেন না থাকে। এবার আসি এই সেকশনটা নিয়ে একটু কাজ করব। এটাকে আমরা মাঝ বরাবর নিয়ে মানে সেন্টারাইজ করে দিই। তো এটার জন্য আমরা বলতে পারি আমাদের এই যে সেকশন 1 টেক্সট, এটাকে আমরা কল করেছি। এখানে এসে বলি তোমার টেক্সট লাইন সেন্টার হবে, করে দিলাম সেন্টার। একটা রিলোড করেন, সেন্টার হয়ে গেছে। এবার আমরা চাচ্ছি এই যে H2, এটা নিচে একটা মার্জিন বটম হবে। H2টা কার মধ্যে আছে? H2টা আছে সেকশন 1 টেক্সটের ভিতরে। তাহলে আমরা এইভাবে কল করতে পারি না যে ডট সেকশন 1 টেক্সট স্পেস, মানে ভিতরে যাও, দেন H2 কে খুঁজলো। এবার বলেন তোমার একটা মার্জিন বটম হবে, সাপোজ 20 পিক্সেল, বেশি হয়ে যাবে 15 পিক্সেল দিই, 15 পিক্সেল একটা মার্জিন বটম দিলাম। তাহলে দেখবো এটার নিচে একটা মার্জিন বটম তৈরি হয়েছে, ওকে। এই হচ্ছে বিষয়। এবার আরেকটা ব্যাপার, আমাদের পুরো যে ডিভটা ছিল, এই ডিভের উপরে আর নিচে আমরা একটা প্যাডিং দিতে চাই। আচ্ছা, আরেকটা জিনিস একটু বুঝাই। আচ্ছা, আমাদের পুরো ডিভের একটা ব্যাকগ্রাউন্ড কালারটা নাই, ব্যাকগ্রাউন্ড কালারটা একটু অন্য একটা জিনিস, অন্য একটা কালার দেই, ধরেন এইটা আমরা আবার চেঞ্জ করে দিব। এখানে জাস্ট একটা জিনিস বোঝানোর জন্য দিছি, দেখেন মানে কালারটা যেন ঠিক মতো বুঝতে পারেন। একটা রিলোড করেন, দেখেন কালার আসছে। ইমেজের নিচে দেখেন একটা এক্সট্রা কালার দেখা যাচ্ছে, দেখছেন? এটা হচ্ছে ইনলাইন এলিমেন্টের জন্য হয়। এই ইমেজ হচ্ছে একটা ইনলাইন এলিমেন্ট, এই জন্য ইমেজকে সবসময় ব্লক এলিমেন্ট করে দিবেন, তা না হলে যে এরকম এক্সট্রা একটা মার্জিন থাকে। তো সবসময় যখন আপনি আপনার কি বলে এটাকে সিএসএস শুরু করবেন, এখানে যেমন ইউনিভার্সাল সিলেক্টরকে কল করেছেন, ঠিক তেমন আপনি ইমেজকেও একটু কল করবেন আলাদাভাবে। এখানে কিছু কমন স্টাইল করবেন, সবসময় আমাদের এগুলো করা লাগে। তা আজকে আমরা ইমেজকে কল করেছি। আমরা কোন ইমেজকে কল করেছি? এই সেকশন 1 আইএমজির ভিতরে থাকা ইমেজ না, আমরা কিন্তু সব ইমেজকে কল করেছি। আইএমজি মানে কি? ইমেজ ট্যাগ। তার মানে এখানে কোনো ইমেজ থাকলে সেটা, উপরে যদি কোনো ইমেজ থাকতো সেটা, এর বাইরেও যদি কোথাও কোনো ইমেজ থাকতো সেটা, সব ইমেজকেই আমরা কল করেছি। কল করে এই জায়গাটায় আমরা জাস্ট বলবো যে তোমার ডিসপ্লে ব্লক হবে। এই ডিসপ্লে ব্লক করলে এই এক্সট্রা এই অংশটুকু আর থাকবে না। দেখেন এটা চলে গেছে, ওকে। এটা নাই, আশা করি বুঝতে পেরেছেন।
ওকে ফাইন, তাহলে আমরা ইমেজের এই সমস্যাটা পাইলাম। এবার আমরা চাই আমাদের যে ডিভটা আছে এই ডিভের যে কালার ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম সেটা আমরা আবার ফিরায় নিয়ে আসতে চাই। এটা ছিল এই কালারটা, তো এই কালারটা কপি করলাম, দেন আমরা এখানে ওটা পেস্ট করে দিলাম। সো এখন যদি আমরা আবার ব্রাউজারে এসে রিলোড করি তাহলে দেখব আমাদের এই কালারটা চলে আসছে। এবার আমরা চাচ্ছি পুরো ডিভের উপরে আর নিচে একটা প্যাডিং ব্যবহার করতে। পুরো ডিভের নাম সেকশন 1, এইটার মধ্যে বললাম যে তোমার উপরে, সরি মার্জিন লিখে ফেলছি, আমরা দিব প্যাডিং, মার্জিন দিব না। মার্জিন দিলে বাহিরে স্পেস তৈরি হবে, আর প্যাডিং দিলে ভিতরে হবে। আমরা চাচ্ছি ভিতরে, তাই আমরা বললাম মার্জিন, সরি প্যাডিং। এই প্যাডিং এর মধ্যে আমরা লিখলাম ধরেন উপরে নিচে 100 পিক্সেল আর ডানে বামে 0, দুইটা ভ্যালু। প্রথম ভ্যালুটা হচ্ছে 100 পিক্সেল, তার মানে উপরে এবং নিচে। দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে 0, তার মানে ডানে এবং বামে। 0 যখন ব্যবহার করব তখন পিক্সেল, পার্সেন্ট এই টাইপ কিছু দিতে হবে না, শুধু আমরা লিখে যাব। তো আমরা 0 দিব আর কি। রিলোড করার সাথে সাথে দেখতে পাচ্ছি উপরের নিচে একটা প্যাডিং চলে আসছে। প্যাডিং বেশি মনে হচ্ছে, এত বেশি দেওয়ার দরকার নাই, 70 দেন, একটা রিলোড করেন, একটু কমই থাকুক। তো মোটামুটি আমরা পাইছি, এই হচ্ছে আমাদের অবস্থা। এই সেকশনটা নিয়ে আমরা কাজ করেছি। এবার আমরা ফ্লেক্সের ব্যবহার দেখব। এখানটায় দেখেন আমাদের কিন্তু মোটামুটি একটা সেকশন ডিজাইন হয়েছে। এবার ফ্লেক্স কি, এখানে আমরা চাচ্ছি 4টা ইমেজ পাশাপাশি থাকবে, ঠিক আছে? তো যেহেতু 4টা ইমেজ পাশাপাশি থাকবে তাই আমরা আলাদা আলাদা 4টা ডিভ নিয়ে তার ভিতরে ইমেজগুলোকে রাখবো। তো ইমেজগুলো কোথায় ছিল? এই যে এই ডিভের মধ্যে। ডিভের নাম কি? সেকশন 1 আইএমজি। এইটার ভিতরে আমরা ইমেজকে এইভাবে সরাসরি না লিখে আমরা একটা ডিভ নিব। এই ডিভের একটা ক্লাস দেন, ক্লাস নাম দিয়ে দেন হচ্ছে কি নাম দেওয়া যায়, ধরেন এটার নাম দিলাম হচ্ছে গ্যালারি আইটেম। এটার ভিতরে আমরা ইমেজকে রাখলাম, জাস্ট একটা ডিভ দিলাম, ডিভের ক্লাস দিলাম, তার ভিতরে ইমেজকে রাখলাম। যেহেতু শুধু ডিভ নেওয়া হয়েছে এখানে কোনো পরিবর্তন এখন দেখতে পাবো না। বাট এই যে ডিভটা না, এই ডিভটাকে আমরা এখন কন্ট্রোল সি প্রেস করে কপি করব। কপি করে এখানে ব্যবহার করব 2 বার, 3 বার, 4 বার। দেখেন আমরা একটু স্পেস মানে এন্টার দিয়ে দিই যেন আলাদা আলাদা হয়, বুঝতে যেন অসুবিধা না হয়। তো দেখেন আমাদের ওই ডিভটা যেটা সেকশন আইএমজি 1 তার ভিতরে আমরা 1টা 2টা 3টা 4টা আলাদা আলাদা ডিভ নিয়েছি। যদি আরো কিছু নিতে চান তাহলে নিতে পারেন, যেমন ধরেন আমরা এটার নিচে একটা পি ট্যাগ নিতে চাই। পি ট্যাগের মধ্যে আমরা বললাম কি বল, আচ্ছা পি ট্যাগ না নিয়ে ধরেন আমরা একটা আই ট্যাগ নিতে চাই, ঠিক আছে? এটার মধ্যে বললাম গ্যালারি ইমেজ, জাস্ট লিখলাম আর কি। কন্ট্রোল সি কপি করলাম, পরেরটার মধ্যে দিলাম, আবার এই ডিভের এটা এই ইমেজের নিচে দিয়ে দিলাম। এই তাহলে প্রত্যেকটা ডিভের মধ্যে একটা করে ইমেজ আছে আর একটা আই ট্যাগ আছে, যে আই ট্যাগের মধ্যে আমরা লিখলাম গ্যালারি ইমেজ। তো রিলোড করার পরে দেখেন প্রত্যেকটা ইমেজ চলে আসছে উপরে নিচে, এবং হচ্ছে আমরা প্রত্যেকটা নিচে গ্যালারি ইমেজ লেখাটা দেখতে পাচ্ছি। এটা আই ট্যাগের মধ্যে নেওয়া হয়েছে, সেটা আপনারা বুঝতেই পেরেছেন। তো মোটামুটি আমরা কিন্তু 4টা ইমেজ পাইছি 4টা ডিভের মধ্যে, তাই না? এবার আমরা চাই যে আমাদের এই 4টা ডিভ পাশাপাশি থাকুক, এরা কেউ উপরে নিচে না থাকুক। আমরা ডিভ যত নিব সব উপরে নিচে আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের উদ্দেশ্য কি এবার পাশাপাশি রাখা, কারণ ডিভ তো নিতে জানি এবং ডিভের ভিতরে কন্টেন্ট নিতে জানি, ডিভকে মোটামুটি স্টাইলও করতে জানি, ব্যাকগ্রাউন্ড কালার টেক্সট লাইন সেন্টার এটা সেটা হাবিজাবি অনেক কিছু করতে জানি। কিন্তু ডিভগুলোকে পাশাপাশি আনার জন্য আমাদের কি করতে হবে? ডিভগুলোকে পাশাপাশি আনার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে স্যার রেপার নীতি, আমি আসলে আপনার প্রশ্নটা বুঝি নাই। এখানে একজন ডেভিড একটা মেসেজ করেছেন, আমি আসলে বুঝি নাই, আপনি একটু ক্লিয়ার করে লেখেন। আচ্ছা, যেটা বলতেছিলাম ডেভিড আপনি আবার লেখেন, আমি আপনার অ্যান্সার দিচ্ছি। তো এখানে আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের এখানে টোটাল 4টা ডিভ আছে, এই ডিভগুলোকে আমরা এখন পাশাপাশি নিয়ে আসবো। তো পাশাপাশি আনা কিন্তু খুবই সহজ। তার আগে আপনাকে বুঝতে হবে এই যে আমরা পাশাপাশি নিয়ে আসব, এই পাশাপাশি আনার জন্য আমাদের এগুলা কে কতটুকু জায়গা দখল করবে। আর পাশাপাশি আনার একটা উদাহরণ আমি আপনাদেরকে দেখাই। আমি একটা ওয়েবসাইটে যাচ্ছি, bzitonline.com। এই ওয়েবসাইটটাতে আসার পরে একটু নিচে আসলে দেখবেন এখানে কিছু কোর্স আছে, যেমন প্রফেশনাল রেসপন্সিভ ওয়েব ডিজাইন, তারপরে হচ্ছে ফাউন্ডেশন অন পিএইচপি ওয়েব ডেভেলপমেন্ট,
তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, আরেকটা আছে মিশন ফাইবার ফ্রিল্যান্সিং গাইডলাইন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে টোটাল 4টা কোর্স এখানে 4টা আলাদা আলাদা ভাবে আছে, তাই না? এরা কি পাশাপাশি আছে। এই যে পাশাপাশি আছে এরা কিন্তু 4জন আলাদা, এবং দেখেন সবাই কিন্তু একই সাইজের, আলাদা আলাদা সাইজ না। তবে এমন হতে পারে যে কখনো কখনো এমন হতে পারে যে একটা একটু বড় সাইজ আর একটা একটু ছোট সাইজ, এরকম কিন্তু অনেক সময় হতে পারে। আবার এখানে দেখেন দুইটা ভিডিও আছে, এখানে এক পাশে একটা ভিডিও, এখানে আরেক পাশে আরেকটা ভিডিও। এই দুইটা ভিডিও কিন্তু পাশাপাশি আছে, ওকে। তারপরে দেখেন এই যে এখানে কিছু রিভিউ আছে, এই রিভিউগুলো কিন্তু যে এখানে পাশাপাশি দেখতে পাচ্ছি, দুইজন, এই পাশে একজন এই পাশে একজন, এরকম পাশাপাশি আছে। তো কখনো কখনো এরকম পাশাপাশি থাকতে গেলে এখন কে কতটুকু জায়গা দখল করবে সেটা কিন্তু একটা বিষয় হয়ে দাঁড়ায়। সাধারণত পাশাপাশি আইটেমগুলো সমান থাকে, তবে কখনো কখনো এমনও থাকে যে একজন বড় হতে পারে আর একজন ছোট হতে পারে, এটাও কিন্তু হতে পারে। তো যাই হোক, কে বড় হবে কে ছোট হবে সেটা বিষয় না, আমরা আসলে বড় ছোট করতেই পারি, আমরা সাইজ নির্ধারণ করে দিতে পারি যে তোমার সাইজ এত হবে, তোমার সাইজ এত হবে। তো আমাদের মূল যেই ডিপটা, মানে এই ভিতরে যে ডিপটা, মূল ডিপটা না, ভিতরে যে ডিপগুলো, এই যে এগুলো 4টা ডিপ, এরাই তো পাশাপাশি আসবে, কিন্তু এদের উইথ কতটুকু হবে সেটা বলে দিতে হবে। কারণ আপনার এইখান থেকে এই পর্যন্ত জায়গা, এই জায়গায় 4জনকে রাখবেন। এই পুরোটাকে যদি আমরা পার্সেন্টেজে হিসাব করি তাহলে টোটাল পুরোটা হচ্ছে 100%, ঠিক আছে? তো 100%-এর মধ্যে যদি 4জনকে পাশাপাশি রাখতে চান তাহলে 4জনকে কত পার্সেন্ট করে দিতে হবে? মিনিমাম মানে ম্যাক্সিমাম 25% করে দিতে হবে। আপনি 25% করে দিলে 4×25 100% হবে, তাহলেই হচ্ছে 4জন পাশাপাশি থাকতে পারবে। যদি একজনকে 30% দেন, সবাইকে 30% করে দেন, তাহলে 4জনে কত পার্সেন্ট হবে? 120%। 120% হলে তো আর হচ্ছে যে জায়গা নিবে না, তাই না? তো আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যাদেরকে পাশাপাশি রাখতেছি তাদেরকে এমন একটা উইথ দিব যে উইথগুলো তারা হচ্ছে যে ওই হিসাবের বাইরে যেন না যায়, মানে বেশি যেন না হয়ে যায় ফুল স্ক্রিনের, ঠিক আছে? টোটাল যা আছে তার চেয়ে বেশি যেন না হয়ে যায়। যেমন ধরেন আপনারা 3 ভাই বা আপনারা 4 ভাই, আপনার বাবার কাছে 1 লাখ টাকা আছে, এখন আপনার বাবা চাচ্ছে 4 ভাইকে সমান ভাগে টাকাগুলো দিয়ে দিবে বা কাউকে কম বেশি দিবে, সেটাও কোনো সমস্যা না, কিন্তু কথা হলো যে সে 4জনের মধ্যে ভাগ করে দিবে। আপাতত সে চাচ্ছে সবাইকে সমান ভাগে দিবে, তাহলে সবাই কত করে পাবে? 25,000 টাকা করে পাবে। 25,000 25,000 25,000 25,000, টোটাল 1 লাখ টাকা সে সবাইকে সে দিয়ে দিল। এটা হচ্ছে ব্যাপার। এখন সে যদি বলে যে না, আমার 1 লাখ টাকা আছে, আমি সবাইকে 30,000 টাকা করে দিব, তাহলে কি সেটা সম্ভব? সবাইকে 30,000 করে কি দেওয়া সম্ভব? না। সবাইকে 30,000 করে দিতে গেলে তার 1,20,000 থাকতে হবে। তো 1,20,000 টাকা তো নাই, তার কাছে আছে কত? 1 লাখ টাকা, কিন্তু সবাইকে সে চাচ্ছে 30,000 করে দিতে, তাহলে কি সম্ভব? না, সম্ভব না। সেই ক্ষেত্রে সে একজনকে কম দিতে পারে বা দুজনকে কম দিতে পারে, ঠিক আছে? সাপোজ দুজনকে 30,000 করে দিল, 30-30-60, আরো থাকে 40, বাকি দুজনকে 20-20 করে দিল, সেভাবে সে 1 লাখ দিতে পারে, কিন্তু সবাইকে তখন আর সমানভাবে দিতে পারবে না। তো যদি সমানভাবে দেওয়া দরকার পড়ে তাহলে 25 করে দিতে হবে। আবার সে যদি চায় আমার কাছে 1 লাখ টাকা আছে, আমি সবাইকে 20,000 করে দিব, তাহলে সবাই মিলে 20-20-20 করে পাবে 80,000 টাকা, বাকি টাকা তার কাছে থেকে যাবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। অর্থাৎ কম যদি দিতে চায় সেটা নিয়ে কোনো প্রবলেম নাই। অর্থাৎ আমি 1 লাখ আছে, আমি 4জনকে 80,000 দিলাম, সেটা নিয়ে সমস্যা নাই। বা আমার কাছে 1 লাখ আছে, আমি 4জনকে 90,000 দিলাম, সেটা নিয়ে সমস্যা নাই। কিন্তু 1 লাখ আছে, 1,10,000 দিব, সেটা তো সম্ভব না, রাইট? সো আমাদের এখানে মনে রাখতে হবে, আমাদের এই যে 4জনকে আমরা দিব তাদেরকে আমাদের 100%-এর মধ্যে ভাগ করতে হবে, ঠিক আছে? এই 100%-এর মধ্যে ভাগ করে আমাদেরকে পাশাপাশি নিয়ে আসতে হবে ওদেরকে। তো 100%-এর মধ্যে ভাগ করার জন্য সবাইকে ম্যাক্সিমাম আমরা 25% করে দিতে পারি যদি সমান ভাগে ভাগ করতে চাই, ঠিক আছে? তাহলে 25% করে ম্যাক্সিমাম দিতে পারি, এর বেশি কিন্তু দেয়া কোনোভাবেই সম্ভব না। সো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। এবার কি করব তাহলে? এবার আমাদের করণীয় হচ্ছে আমরা তাহলে প্রথমত এই যে আমাদের ভিতরে যে ডিপগুলো, প্রত্যেকটা ক্লাসের নাম কি সেটা খুঁজে বের করা। আমাদের ক্লাসের নাম হচ্ছে গ্যালারি আইটেম, সো আমরা এখানে কল করব হচ্ছে ডট গ্যালারি আইটেম, ডট গ্যালারি আইটেম। এখানে এসে বলেন তোমাদের একটা উইথ হবে, 4জন তো ধরেন 25% হবে। তাহলে দেখেন এখানে যখন আমরা রিলোড করব তখন দেখেন 25% হয়েছে কিনা বোঝা যাচ্ছে না। 25% হয়েছে। আমরা যদি এখানে বলি তোমার একটা ব্যাকগ্রাউন্ড হবে সাপোজ রেড, ফেলে দিব, এমনিতেই দিলাম বোঝানোর জন্য, তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু দেখা যাচ্ছে এই যে নিচে দিয়ে 25% পর্যন্তই আছে।
বাট ইমেজগুলো তার চেয়েও অনেক বাইরে বের হয়ে গেছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে ইমেজ প্রথম অবস্থায় তার যেই উইথ বা সরি তার যেই ডাইমেনশন সেটা নিয়ে আসবে, অ্যাকচুয়াল সাইজ যেটা সেটা নিয়েই সে আসবে। ইমেজকে ছোট করার জন্য আপনাকে বলতে হবে ইমেজের উইথ যেন ম্যাক্সিমাম তার ডিভের 100% পর্যন্ত হয়, এর চেয়ে বেশি যেন না হয়, এটা আপনাকে বলে দিতে হবে। অর্থাৎ ইমেজের উইথ কখনোই তার ডিভের চাইতে বা তার প্যারেন্টের চাইতে ম্যাক্সিমাম 100%-এর বেশি যেন না হয়, সেটা বলতে হবে। আর এটা বলার জন্য ইমেজকে কল করতে হবে। আমরা এই যে উপরে একবার ইমেজকে কল করেছি, এখানেও কল করতে পারি, অথবা আমরা নিচে আবার বলতে পারি গ্যালারি আইটেমের ভিতরে যদি কোনো ইমেজ থাকে তাহলে সেটা। এই যে গ্যালারি আইটেমের ভিতরেই তো ইমেজ আছে, তাই না? এটাও বলতে পারি। তো যেহেতু উপরে ইমেজকে কল করা আছে, সব ইমেজের ক্ষেত্রেই আমরা এটা করতে চাই, তাই আমরা এখানে এসে বলতে পারি ইমেজের উইথ কখনোই তার ডিভের চেয়ে বা তার প্যারেন্টের চেয়ে ম্যাক্সিমাম 100%-এর বেশি হবে না। ইমেজের উইথ ম্যাক্সিমাম 100% পর্যন্ত হতে পারে। তাই আমরা এখানে লিখব ইমেজের উইথ ম্যাক্স উইথ মানে ম্যাক্সিমাম উইথ 100%। এই 100%-এর বেশি কখনোই হবে না। সো আমরা যদি একটা রিলোড করি তাহলে দেখেন ইমেজ যদি কখনো বড়ও হয় সেই ক্ষেত্রে কখনোই 100%-এর বেশি যাবে না। তবে যদি ছোট থাকে তাহলে ছোটই থাকবে, সেটা নিয়ে সমস্যা নেই। ওকে, আচ্ছা, তো আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের ইমেজগুলো আমাদের ডিভ অনুযায়ী পারফেক্টলি কাজ মানে সমান সমান হয়েছে। আচ্ছা, আমরা এখানে ডিভের একটা অযথা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম, এটা আমাদের দরকার নাই, তাই এটা ফেলে দিলাম। এখন একটা রিলোড করলে আমরা দেখবো যে সেটা নাই। বাট আমাদের এবার দেখতে পাচ্ছি আমাদের ডিভগুলো সবাই ছোট ছোট হয়েছে, 25% করে হয়েছে। বাট পাশাপাশি কিভাবে আনবো? পাশাপাশি আনার জন্য যাদেরকে পাশাপাশি আনতে চাচ্ছেন বিষয়টা খেয়াল রাখেন। আমরা যাদেরকে পাশাপাশি আনতে চাচ্ছি, কাদেরকে? এই ডিভ, এই ডিভ, এই ডিভ, এই ডিভ, এই চারজন যেই যাদেরকে আমরা পাশাপাশি আনবো তাদের সবারই একই প্যারেন্ট হইতে হবে। অর্থাৎ তারা সবাই একটা প্যারেন্টের ভিতরে থাকতে হবে, এটা মাথায় রাখবেন। আর সবার প্যারেন্টের নাম কি? সেকশন 1 আইএমজি। এই সেকশন 1 আইএমজির ভিতরেই কি আমাদের গ্যালারি আইটেমগুলো আছে। ওকে, এই গ্যালারি আইটেমগুলো কার চাইল্ড? তাহলে এই সেকশন 1 এর চাইল্ড। এবার আমরা এই সেকশন 1 এ গিয়ে কাজ করব। আপনি এই সেকশন 1 আইএমজি এটার মধ্যে গিয়ে কাজ করব। সেকশন 1 আইএমজি কে কল করা হয়েছে? না, হয় নাই। কল করেন, এখান থেকে এটাকে কপি করে নিয়ে যান, ক্লাসের নাম এখানে জাস্ট বলেন ডট সেকশন 1 আইএমজি। এইটাকে বলবেন তোমার ডিসপ্লে হবে ফ্লেক্স, দ্যাটস ইট। যখন আপনি কাউকে ডিসপ্লে ফ্লেক্স করবেন তখন তার ভিতরে থাকা চাইল্ডগুলো পাশাপাশি চলে আসবে। আমরা ডিসপ্লে ফ্লেক্স করছি কাকে? সেকশন 1 আইএমজি কে। তার মানে ওর ভিতরে থাকা যে চাইল্ডগুলো আছে, ওর ভিতরে থাকা চাইল্ড কয়টা? 4টা। এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই চারজন পাশাপাশি চলে আসবে। সো আমরা যদি এখন একটা রিলোড করি তাহলে দেখবো এই চারজন ডিভ পাশাপাশি, আমাদের কাহিনী শেষ। ঠিক আছে, আমরা 4টা ডিভকে পাশাপাশি আনতে সক্ষম হয়েছি। কিন্তু দেখেন কারো মাঝখানে কোনো গ্যাপ নাই। কেন গ্যাপ নাই? এর কারণ হচ্ছে সবাই 25% করে। আমরা তো 100%-এর বেশি দিতে পারবো না, যার ফলে আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে কোনো গ্যাপ নাই, 25% করে আছে, কোনো গ্যাপ থাকবে না। তো আমরা যদি চাই গ্যাপ দিব তাহলে আমরা এই গ্যালারি আইটেমের উইথগুলো একটু কমিয়ে দিতে পারি। 25-এর জায়গায় 23 করে দিলাম। এখন যদি আমরা একটু সেভ করে রিলোড করি তাহলে দেখবেন তারপরেও কোনো গ্যাপ নাই। কিন্তু দেখেন এক পাশে গ্যাপ অনেক বেশি, এই পাশে গ্যাপ কম, এই পাশে গ্যাপ বেশি। 23 করে দেয়াতে আমাদের টোটাল হয়েছে 92%, বাকি 8% এই পাশে ফাঁকা। কিন্তু আমরা চাচ্ছি যে বাকি 8% এক পাশে ফাঁকা না রেখে এই যে প্রত্যেকটার মাঝখানে সেগুলো দিয়ে দিতে। আর সেই জন্য যেখানে ডিসপ্লে ফ্লেক্স করেছেন তার ঠিক পরে আরেকটা ইয়ে ব্যবহার করবেন, সেটার নাম হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট। এটা হচ্ছে আরেকটা প্রপার্টি। এই জাস্টিফাই কন্টেন্ট প্রপার্টিটা তখনই ব্যবহার করা যাবে যখন আপনি ডিসপ্লে ফ্লেক্স করবেন, এর আগে এটা ব্যবহার করা যাবে না। তো জাস্টিফাই কন্টেন্ট আপনি এখানে লিখবেন স্পেস বিটুইন, মানে মাঝখানে স্পেস তৈরি করে দিবে, যেই স্পেসগুলো অবশিষ্ট আছে সেগুলো মাঝখানে চলে আসবে। তো আমরা যদি রিলোড করি তাহলে দেখতে পাচ্ছি স্পেসগুলো মাঝখানে চলে আসছে। স্পেসগুলো যদি একটু বেশি মনে হয় তাহলে আপনি এখানে এটাকে একটু কমিয়ে দিতে পারেন, বা সরি আরেকটু বাড়িয়ে দিতে পারেন উইথটা, সাপোজ 23.5%। এবার যদি সেভ করেন তাহলে দেখবেন স্পেসগুলো একটু কমে আসবে আর এগুলোর উইথ একটু বেড়ে যাবে। এই হচ্ছে বিষয়। তো আমরা বুঝতে পারলাম যে আমরা কিভাবে
একাধিক এলিমেন্টকে আনতে পারি। এখানে 4 জন আছে তাই আমরা 4 জনের হিসাব করে দিলাম। যদি 5 জন থাকতো তাহলে 5 জন, যদি 6 জন থাকতো তাহলে 6 জন। ঠিক আছে, সো আমরা এরকম করে পাশাপাশি নিয়ে আসতে পারি। তো আমাদের ডিসপ্লে ফ্লেক্সের বিষয়টা আমরা বুঝলাম। ডিসপ্লে ফ্লেক্স নিয়ে আরো অনেক ধরনের কাজ আছে যেগুলো আমরা নেক্সট পর্বে এসে দেখব। আমাদের অলমোস্ট 40 মিনিটসের মতো হয়ে গেছে, তো আপনারা সবাই আবার নতুন করে জয়েন করেন, তারপর আমরা আসছি। আচ্ছা, সবাই আবার জয়েন করুক, তারপর শুরু করতেছি। স্যার ফ্লেক্স তাহলে পাশাপাশি নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়? হ্যাঁ, শুধু পাশাপাশি আনার জন্যই যে করতে হবে এমন না, আরো অনেক ধরনের কাজ আছে, আমি দেখাচ্ছি একটু পরে ফ্লেক্স দিয়ে। তবে পাশাপাশি আনাটা হচ্ছে ফ্লেক্সের মূল কাজ। মানে আমরা যদি একাধিক এলিমেন্টকে পাশাপাশি রাখতে চাই, সেই ক্ষেত্রে আমরা ফ্লেক্স ব্যবহার করব। এটা হচ্ছে ফ্লেক্সের মূল কাজ। ঠিক আছে, এছাড়াও আরো অনেক ধরনের কাজ করা যেতে পারে, সেটা আমি একটু পরেই দেখাচ্ছি। স্যার আমাদের টোটাল কয়টা ক্লাস হবে? আপনারা মডিউল দেখেন, ওয়েব ডিজাইনে যান, টোটাল আপনাদের 28টা ক্লাস হবে বোধহয়। এই যে ওয়েব ডিজাইনের এখানে আসার পরে দেখবেন একটা মডিউল আছে, এই যে এখানে, এই যে ক্লাস 1 থেকে শুরু, এখানে প্রত্যেকটা ইয়ে দেওয়া আছে, এই যে, ঠিক আছে। এই যে এখানে আছে 22, তারপরে হচ্ছে ফ্রিল্যান্সিং ক্লাস, এটা হচ্ছে 23, তারপর হচ্ছে 24, 25, 26, 27, 28, 28টা ক্লাস। স্যার ভালো আছেন? স্যার এই 28টা ক্লাস কমপ্লিট করার পর কি আমরা মোটামুটি ভাবে ওয়েব ডিজাইনটাকে একদম কমপ্লিটলি প্রফেশনাল ভাবে যদি মানে করতে চাই, তাহলে কি করতে পারবো? এই 28টা ক্লাস যদি একদম সম্পূর্ণভাবে টোটালি আপনার মতো গাইডলাইন করে যদি স্যার আস্তে আস্তে প্র্যাকটিস করে ধীরে ধীরে করতে থাকি। অবশ্যই করতে পারবেন, তবে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। মানে আপনি যদি মনে করেন জি যে স্যার, ধন্যবাদ স্যার। পৃথিবীর এমন কোনো কোর্স নাই, আমি একটা কথা বলে রাখি, ক্লিয়ার করি, পৃথিবীর এমন কোনো কোর্সে মানে হচ্ছে যে আপনাকে 100% মানে হচ্ছে যে আহ, কি বলে একদম 100% মানে 99.99%ও না, সাপোজ 100% আপনাকে দেখিয়ে দেওয়া সম্ভব না। ঠিক আছে, কারণ একেবারে 100% যদি দেখাতে চায় কেউ, তাহলে ওই কোর্স কোনোদিন শেষ হবে না। বিষয়টা হচ্ছে এটা, এটা আপনাকে দেখাই যেতে হবে, দেখাই যেতে হবে। ঠিক আছে, কিন্তু আপনার ওয়েব ডিজাইন কিভাবে করতে হয়, ঠিক আছে, কোন কোন ইয়ে দিয়ে কি কি হচ্ছে, এই জিনিসগুলোর ব্যবহার কিন্তু আপনাদেরকে দেখানো হচ্ছে। এখন এগুলো ব্যবহার করে করে আপনাকে কাজ করতে হবে। যতদিন না পর্যন্ত আপনি কাজ করবেন, ততদিন পর্যন্ত হচ্ছে যে আপনার আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে না। যেমন ধরেন, এতদিন পর্যন্ত আমরা যা যা শিখছি, সেগুলো দিয়ে কিন্তু অনেক রকমের ডিজাইন করা যাবে। ঠিক আছে, কিন্তু আমি যদি আপনাদেরকে ওই এতদিন পর্যন্ত যা যা শিখছি সেগুলো দিয়েই যদি আপনাদের কাউকে বলি যে এইটা একটা সেকশন দিয়ে যদি বলি এটার মতো করে করে দেন, তাহলে অনেকেই এখন মাথার মধ্যে এটা আনতে পারবে না যে এটা কিভাবে করব, এটা কি দিয়ে করছে। কিন্তু দেখা যাবে ঘুরে ফিরে আপনি এতদিন পর্যন্ত যা যা শিখছেন সেগুলো দিয়ে এটা করছে, কিন্তু আপনার মাথায় আসতেছে না এটা কিভাবে করছে। মাথায় কেন আসতেছে না? কারণ আপনি প্র্যাকটিস কম করেছেন। ঠিক আছে, এই জন্য আপনাকে যেটা করতে হবে, একটা কোর্স শেষ হওয়ার পরে আপনাকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো আমি আপনাদের গাইডলাইন দিয়ে দিব কিভাবে কিভাবে আপনাদের প্র্যাকটিস করা উচিত, কিভাবে কিভাবে ইয়ে করবেন। তো আমাদের আসলে ক্লাস সংখ্যা কি বলে যদি আরো বেশি থাকতো, তাহলে হচ্ছে আমরা আরো কয়েকটা বেশি প্রজেক্ট দেখাইতে পারতাম। ঠিক আছে, বাট আপনার আমরা তো এখানে কিছু প্রজেক্ট দেখবই। তারপরেও হচ্ছে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নিজে নিজে অনেকগুলো প্রজেক্ট করা, মিনিমাম ধরেন 15টা পিএইচডি টু এইচটিএমএল করা। তো আমি আপনাদেরকে পিএইচডি দিয়ে দিব, সেই পিএইচডি গুলো আপনারা নিজেরা নিজেরা করবেন। তো যখন আপনারা এগুলো হচ্ছে করবেন,
করার পরে দেখবেন যে হ্যাঁ আপনি এবার সব ধরনের কাজই করতে পারতেছেন, এরপরে আপনি মার্কেট প্লেসে যাবেন। তো অনেকে একটা ভুল করে, সেটা হচ্ছে কি যখন শিখে ওই সময়ই মার্কেট প্লেসে চলে যায়, মানে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলে বসে থাকে কিন্তু কাজ পায় না। তো কাজ পাওয়ার বিষয়টাতে পরে আসবেন, আগে আপনাকে মাথায় রাখতে হবে যে আমি করব, আগে ভালো মতো কাজটা শিখে নিব। একটা কাজ ভালো মতো শিখে নিয়ে তারপরে মার্কেট প্লেসে যাবেন, ঠিক আছে? আর মার্কেট প্লেসে যাওয়ার আগেও কিন্তু একটা বিষয় থাকে, সেটা কি? সেটা হচ্ছে মার্কেট প্লেস সম্পর্কে জেনে নিবেন ভালো মতো। মানে যেই মার্কেট প্লেসেই কাজ করেন না কেন, যা কেউ কেউ আপওয়ার্কে কাজ করবেন, কেউ হয়তো কি বলে পিপল পার আওয়ারে কাজ করবেন, কেউ freelancer.com এ কাজ করবেন, কেউ ফাইবারে কাজ করবেন। তো যার যেই মার্কেট প্লেস ভালো লাগে সে সেটাতে কাজ করবেন, ঠিক আছে? নতুনরা ফাইবারে অনেক কাজ পায়, খুব দ্রুত কাজ পায়, এই জন্য ফাইবারটাকে আমি বেশি রিকমেন্ড করব নতুনদের জন্য। এছাড়াও আছে freelancer.com। তো আপনারা যেই মার্কেট প্লেসে কাজ করবেন বা কাজ করার ইচ্ছা আছে আপনাদের, সেই মার্কেট প্লেস সম্পর্কে আইডিয়া নিতে হবে। আপনি যদি ওই মার্কেট প্লেস সম্পর্কে নাই জানেন তাহলে আপনি কিছু করতে পারবেন না। আপনি হচ্ছে যে শুধু কাজ জানলেই হবে না, ওই মার্কেট প্লেসটাতে কিভাবে মানুষ কাজ পেতে পারে, হচ্ছে ওই মার্কেট প্লেসে কি কি ট্রিক্স ফলো করলে আমি দ্রুত কাজ পেতে পারি, এইরকম বিষয়গুলো নিয়ে আপনাকে স্টাডি করে নিতে হবে। মোটামুটি স্টাডি করে তারপরে আপনি ওই মার্কেট প্লেসে যাবেন, ঠিক আছে? স্টাডি করার জন্য হচ্ছে গুগল আছে, গুগলে সার্চ করবেন, বিভিন্ন ব্লগ পাবেন, ব্লগ পড়বেন, ঠিক আছে? এছাড়াও হচ্ছে যে আপনার অনেক পাওয়া যায়, এই কি বলে নির্দিষ্ট মার্কেট প্লেসের উপরে অনলাইন অনেক কোর্স পাওয়া যায়, সেই কোর্সগুলো দেখবেন। যেমন হচ্ছে যে আমি যদি বলি আমার একটা কোর্স আছে বিজেটাইটে, সেটা হচ্ছে মিশন ফাইবার, ঠিক আছে? এই কোর্সটাতে মানে ফাইবার সম্পর্কিত হচ্ছে যে বিষয়াদি, ঠিক আছে? মানে এটা হচ্ছে শুধুমাত্র ফাইবার মার্কেট প্লেস নিয়ে আলোচনা। এটার মধ্যে ফাইবার মার্কেট প্লেসে কিভাবে সফল হওয়া যায়, এরকম আপনি যে মার্কেট প্লেসে কাজ করতে চাচ্ছেন আপনি দেখবেন ওই মার্কেট প্লেস সম্পর্কে এই জাতীয় কোনো ভালো কোর্স আছে কিনা, বা আপনি গুগলেও সার্চ করলে ওই মার্কেট প্লেস সম্পর্কে অনেক জানতে পারবেন। অ্যাকচুয়ালি গুগলে সার্চ করেই সবকিছু জানা যায়, ঠিক আছে? কিন্তু হয় কি আমাদের নতুনরা যারা তারা অনেকেই গুগলে সার্চ করে অনেক কিছু খুঁজে বের করতে পারে না, ঠিক আছে? এলোমেলো করে ফেলে, ঠিকমতো গুছিয়ে খুঁজে বের করতে পারে না, যার ফলে হচ্ছে যে আপনার নতুনদের জন্য গাইডলাইন স্বরূপ আসলে কোর্সগুলো, যেমন আপনি ওয়েব ডিজাইন শিখতেছেন, এটার জন্য কিন্তু কোর্স না করেও আপনি চাইলে যদি ঘাটাঘাটি করেন, অনলাইনে ঘাটাঘাটি করেন, তাহলে কিন্তু আপনি ওয়েব ডিজাইনটা শিখতে পারবেন, আপনাকে কোনো কোর্স করতে হবে না। যেমন ধরেন আমি যদি আমার কথা বলি, আমি কোথা থেকে শিখছি, হ্যাঁ, আমি যখন শিখছি তখন আরো অনেক কঠিন অবস্থা ছিল, তখন কিন্তু হচ্ছে যে এত বেশি কি বলে রিসোর্স পাওয়া যেত না, অনেক খুঁজে 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 অনেক টাইম খরচ করে, তার উপরে ওই সময় আবার 2010 সালের কথা, 10-11-র দিকে এরকম সার্চ করে করে খুঁজে বের করাটা অনেক টাফ ছিল। আর আমার ইন্টারনেটও তখন অনেক দুর্বল ছিল, এখন এত ফাস্ট ইন্টারনেট, তখন এত ফাস্ট ইন্টারনেট ছিল না, ঠিক আছে? খুবই অল্প মানে হচ্ছে যে স্পিডের ইন্টারনেট ব্রডব্যান্ড ইউজ করতাম আর কি। তো তারপর হচ্ছে মডেম ইউজ করতাম। তো যাই হোক, স্পিড এত ভালো ছিল না, তারপরেও খুঁজে খুঁজে বের করে করে শেখা হয়েছে। তো এগুলো কিন্তু শিখে আসছি, মানে অনলাইন থেকেই শেখা হয়েছে, এমন না যে আমি হচ্ছে আমেরিকা গেছিলাম সেখান থেকে শিখে আসছি, ব্যাপারটা কিন্তু এরকম না মোটেও। সো অনলাইন থেকে চাইলে শিখতে পারবেন, কিন্তু আসলে কি নতুনদের অনেকের পক্ষে সম্ভব হয় না যে আমি একটা জিনিস খুঁজে বের করে কোথায় শিখবো, বা কোন জিনিসটা খোঁজা দরকার, বা কোনটার পরে কোনটা দেখবো, এই জিনিসগুলো আসলে বুঝে উঠতে পারে না। এর কারণেই মূলত হচ্ছে এই গাইডলাইনমূলক কোর্সগুলা। সো এই জন্য আপনাকে কোর্স করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে শুধু কোর্স করে, একটা কোর্স করেই আপনি একদম পুরো সাথে সাথে কোর্স কমপ্লিট হলো আর সাথে সাথে আপনি বিশাল ডেভেলপার হয়ে যাবেন, এটা এই ধারণাটা রাখা ভুল। কোর্স কমপ্লিট করার পরে নিজের চেষ্টা করতে হবে। কোর্সে তো আর 20টা প্রজেক্ট দেখায় না, দেখানো সম্ভব না, কারণ আপনাকে যদি 20টা প্রজেক্ট দেখাইতে চায় তাহলে কোর্সের মেয়াদ হইতে হবে 6 থেকে 8 মাস, ঠিক আছে? তখন দেখা যাবে কি ওই 20টাতেও কিন্তু শেষ না, আপনাকে যদি 200 ধরনের প্রজেক্টও দেখানো হয়, ঠিক আছে, 200 ধরনের প্রজেক্ট দেখাইতে গেলেও হচ্ছে যে আপনার শেষ হবে না। কেন? কারণ বিভিন্ন ডিজাইনের তো অভাব নাই, কিন্তু আসলে ঘুরে ফিরে সবকিছু একটা জিনিস দিয়ে মানে ঘুরিয়ে ফিরিয়ে ইয়েগুলো দিয়েই করা হয়, মানে কি বলে এলিমেন্টগুলো দিয়ে, সিএসএস জাভাস্ক্রিপ্ট এই বা এই যে ফ্লেক্স করা বা এটা করা সেটা করা, বিভিন্ন কিছু ঘুরিয়ে ফিরে একই জিনিস দিয়ে করা হয়। শুধুমাত্র আপনি প্র্যাকটিস করলেই, যখন আপনি নিজে নিজে 10 থেকে 15টা প্র্যাকটিস করবেন, নিজে টেমপ্লেট তৈরি করবেন,
তখন দেখবেন কি আপনার কাছে কনসেপ্ট ক্লিয়ার, তখন আপনি সব ধরনের ডিজাইনই করতে পারবেন। আবার যদি কোথাও কখনো আটকেও যান, তখন আপনি নিজেই আবার গুগল থেকে সেটা সার্চ করে খুঁজে বের করতে পারবেন। আমি মনে হয় বুঝাইতে পারছি যে আসলে আপনার যেটা দরকার প্রথমত সেটা হচ্ছে পথটা খুঁজে বের করা, যে আমি কিভাবে শিখবো বা মানে প্রথমত আপনাকে জানতে হবে এটা কিভাবে কাজ করে। যখন আপনি এই জিনিসগুলো ধরে ফেলবেন, নিজের মধ্যে চলে আসবে, তখন আর আপনি আটকাবেন না। একটা পর্যায় পর্যন্ত খুব কষ্ট হয়েছে আমার, একটা সময় যখন দেখলাম যে না মোটামুটি হয়ে গেছে, এরপরে কিন্তু আর কোনো কিছু আটকায় নাই, তখন কিন্তু যেটা চাইছি সেটাই খুঁজে বের করতে পারছি এবং হচ্ছে সেটা অ্যাপ্লাই করতে পারছি। ঠিক আছে, তো প্রথম দিকটাই হচ্ছে সমস্যা, এই জন্যই মূলত গাইডলাইন লাগে। তো আপনারা যেটা করবেন, কোর্সটা শেষ করে আগে নিজেকে ভালো মতো গুছিয়ে নেবেন। এটার জন্য 2 মাস বা 3 মাস সময় রাখবেন নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য। এরপরে মার্কেট প্লেসের দিকে নজর দিবেন। মার্কেট প্লেসে কোন মার্কেট প্লেসে কাজ করবেন সেটা আগে খুঁজে বের করবেন, যে আমার কোন মার্কেট প্লেসটা কি বলে পছন্দ। আমি আপনাদের মার্কেট প্লেসের ক্লাসগুলো কিন্তু আমি নিব না, এই শিক্ষণের মার্কেট প্লেসে ক্লাস নেওয়ার জন্য আলাদা হচ্ছে যে ইনস্ট্রাক্টর থাকে, কয়েকটা ব্যাচ একসাথে মিলিয়ে তারপরে মার্কেট প্লেসের ক্লাস নেওয়া হয়। তো যাই হোক, মার্কেট প্লেসের ক্লাসে হয়তো আমি আলোচনা করব না, তাই আমি এখন আপনাদেরকে একটু জানিয়ে রাখতেছি, হয়তো শেষ ক্লাসের দিন আমিও বলে দিব কিভাবে কি কি করতে হবে না করতে হবে। কিন্তু আমি আজকে জাস্ট একটু শেয়ার করতেছি, মার্কেট প্লেসে নামার আগে কোন মার্কেট প্লেসে কাজ করবেন সেটা নির্ধারণ করবেন। অনেকে চিন্তা করে যে আমি 3-4টা মার্কেট প্লেসে কাজ করব, অনেক কাজ পাবো, এইভাবে চিন্তা করার দরকার নেই। কারণ 3-4টার দিকে ফোকাস না করে একটার দিকে ভালো করে ফোকাস করা বেশি ভালো। ঠিক আছে, একটাতে মোটামুটি সফল হয়ে তখন আপনি আরেকটাতে গিয়ে অ্যাকাউন্ট করেন, সেটা নিয়ে প্রবলেম নেই। বাট প্রথমেই যদি 3-4টার দিকে তাকান তাহলে একটাও হবে না ঘুরে ফিরে। ঠিক আছে, এই জন্য যে কোনো একটা মার্কেট প্লেস চুজ করবেন, freelancer.com, fiverr.com, পিপল পার আওয়ার, যেটাই হোক, আপনি দেখবেন যে কোনটার মধ্যে আপনার ভালো লাগতেছে, তো সেইটার মধ্যে যাবেন। নতুনদের জন্য ফাইবারটা ভালো। তো আপনারা যাবেন, ওইটা সম্পর্কে জানবেন, গুছিয়ে নিজেকে গুছিয়ে নেবেন, মার্কেট প্লেস সম্পর্কে বুঝে তারপরে অ্যাকাউন্ট করবেন। এরপরে যেই ট্রিক্সগুলো এতদিন শিখলেন সেগুলো অ্যাপ্লাই করতে থাকবেন, একটা সময় দেখবেন আপনার কাছে কাজ আসছে, ওই কাজটা ভালোভাবে কমপ্লিট করবেন। আর ভালোভাবে কমপ্লিট করার জন্য আপনাকে আগে শিখে নিতে হবে, আর এটা তো আগেই শিখে রাখছেন, যেই কাজটা নিয়ে কাজ করবেন সেটা তো আপনি আগে থেকেই জানেন। তার মানে যখন আপনার অর্ডার পড়বে তখন আপনি কাজটা খুব সুন্দর করে করতে পারবেন। আর প্রথম কাজটা ভালো করে করলে সে একটা ভালো ফিডব্যাক দিবে, দ্বিতীয় একটা কাজ পাবেন। এভাবে একটু 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 করে আপনি আগাবেন, একটু একটু করে আগাইতে আগাইতে একটা সময় গিয়ে আপনার একটা ভালো অ্যামাউন্ট আসবে। কিন্তু আপনি যদি মনে করেন মার্কেট প্লেসে ঢুকলাম আর ধুমধাম করে হাজার হাজার ডলার আর্ন করা শুরু করে দিলাম, এটাও কিন্তু একটা ভুল ধারণা। ঠিক আছে, এই ভুল ধারণা মনের মধ্যে কখনো পুষবেন না, তাহলে হতাশ হয়ে যাবেন। সফল হওয়া অনেক বেশি সহজ না। আপনি যদি মনে করেন সফল হওয়া খুব সোজা, আমি আসলাম আর হয়ে গেলাম, ব্যাপারটা এমন না, তাহলে তো সবাই সফল হয়ে যেত। সফল হওয়া কঠিন, আপনাকে লেগে থাকতে হবে, এবং এই সেক্টরে যারা লেগে থাকতে পারছে আমি দেখছি তারাই সফল হয়েছে। অনেক আছে ঝরে গেছে, এবং ঝরে যাওয়ার ইয়েটাই বেশি, মানুষই বেশি। ঠিক আছে, মানে মেজরিটিটা হচ্ছে আপনার ঝরে যাওয়া। ঠিক আছে, সফল হওয়া মানুষ কিন্তু কম। আর যারা সফল হয়েছে তাদের মূল যে বিষয়টা সেটা ছিল ধৈর্য। আমি এই জন্য আপনাদেরকে আগেও প্রথম দিনও হয়তো বলেছিলাম, আজকে আবারও নতুন করে বলতেছি, ধৈর্য ধরতে হবে, শিখতে হবে, শেখার জন্য প্যাশন রাখতে হবে, আমি শিখবো, শেখার প্রতি প্রবল আগ্রহ রাখবেন। দ্বিতীয় হচ্ছে ধৈর্য ধরে থাকবেন, লেগে থাকবেন, শেষ দেখে ছাড়বো, এরকম একটা বিষয় নিজের মধ্যে ধরে রাখবেন, যে আমি শেষ দেখবো, কি আছে কপালে, যা আছে কপালে দেখতে থাকবো। আপনি যদি মোটামুটি ধৈর্য ধরে লেগে থাকতে পারেন, মোটামুটি দেখবেন আপনি বছর খানিকের মধ্যে একটা কি বলে একটা মোটামুটি একটা জায়গায় পৌঁছে গেছেন। আরেকটা জিনিস, স্কিল ডেভেলপ কখনো ছাড়বেন না। মানে ওয়েব ডিজাইন শিখলাম, শিখে বসে পড়লাম, এরকম না। ওয়েব ডিজাইন শিখবেন, কাজ করার চেষ্টা করবেন, পাশাপাশি অন্য কিছুও শেখার চেষ্টা করবেন, যেমন ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন, আপনার স্কিলটাকে আরো ধীরে ধীরে বাড়াইতে থাকবেন। অনেকে আছে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে, ওয়ার্ডপ্রেস শিখবেন, ওয়ার্ডপ্রেসের চাহিদা এখন অনেক বেশি। ঠিক আছে, সেই ক্ষেত্রে ওয়ার্ডপ্রেসটা শিখে নিতে পারেন। ঠিক আছে, তো ওয়ার্ডপ্রেসটা শিখে ফেলবেন, ওয়ার্ডপ্রেস শিখে কাজ করতে থাকবেন। এরপরে কাজ, আপনার ওয়ার্ডপ্রেসটা যখন শিখবেন তখন কাজের পরিমাণ আপনার আরো বাড়বে, কারণ ওয়ার্ডপ্রেসের প্রচুর কাজ আছে, আপনার কাজের পরিমাণ বাড়বে, কাজও করতে থাকবেন। পাশাপাশি হচ্ছে ধরেন পিএইচপি শিখলেন, লারাভেল শিখলেন, এরকম শিখতেও থাকবেন। আপনি কাজও করলেন, শিখলেন, স্কিল আস্তে আস্তে বাড়লো, যত বাড়বে তত বেশি আপনার হচ্ছে
কি বলে আর্নিং আসবে। এইভাবে আস্তে 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 একটা সময় গিয়ে 2 থেকে 3 বছর পরে বা 4 বছর পরে আপনি দেখতে পাবেন যে হ্যাঁ আমি তো ভালোই আর্ন করতেছি, যেটা 4 বছর আগে কল্পনাও করি নাই। ঠিক আছে, ওই কল্পনার বাইরে আর্ন করতেছি, এরকম একটা অবস্থা আসবে। কিন্তু এই যে বললাম কল্পনার বাইরে আর্ন করতেছেন, আমি অ্যামাউন্ট বলবো না, কত আর্ন করবেন সেটা আমি বলবো না, আমি শুধু বলতেছি আপনি কল্পনা করেন নাই এমন আর্ন করবেন যেটা আপনি ভাবেনও নাই কখনো। ঠিক আছে, তো এরকম আর্ন করবেন। একটা ভালো কর্পোরেট অফিসে জব করা মানুষ যেই পরিমাণ আর্ন করে, আমি গ্যারান্টি দিতে পারি আপনারা যারা আছেন তারা সবাই যদি লেগে থাকতে পারেন, আপনারা তাদের চেয়ে বেশি আর্ন করতে পারবেন। যারা ওই কর্পোরেট অফিসে প্রতিদিন সকাল 9টার সময় ঘুম থেকে উঠা বাসে ঝুলে ঝুলে অফিসে যায়, ঠিক আছে, তারপর হচ্ছে আবার সন্ধ্যার পরে বাসায় আসে, তারা সারাদিন এসি রুমে বসে যেই আর্ন করে, আপনি আপনার ঘরে বসে তার চেয়ে অনেক বেশি আর্ন করতে পারবেন। ঠিক আছে, কিন্তু সেটার জন্য অনেক ধৈর্য দরকার এবং আপনাকে লেগে থাকার মতো মন মানসিকতা দরকার। যাই হোক, অনেক কথা বললাম, এই কথাগুলো মাথায় রাখবেন, এগুলো অনেক ইম্পর্টেন্ট। এই লেগে থাকার মতো ধৈর্য যদি না থাকে, আমি স্ট্রিক্টলি বলতে পছন্দ করি, কঠোরভাবে আজকেই ছেড়ে দেন। ঠিক আছে, আজকেই ছেড়ে দেন, কারণ আজকেও যেই সময়টুকু ব্যয় করতেছেন আমার কথাগুলো শুনে, এগুলোও আপনার জন্য হচ্ছে কি বলে লস প্রজেক্ট। ঠিক আছে, এই সময়টাও নষ্ট করার দরকার নাই, যেখানে আগ্রহ আছে সেটা করেন। ঠিক আছে, আপনার যদি মনে হয় যে আমি এটা করব না, আমার ব্যবসায় আগ্রহ, ব্যবসা করেন। আপনার যদি মনে হয় যে না আমি চাকরি করব, চাকরিতে আগ্রহ, তাহলে চাকরিতে ওই দিকে দেন। যেদিকে আগ্রহ আছে সেদিকে সময় দেন। যাদের এখন পর্যন্ত মনে হয় না যে আমি ধৈর্য ধরতে পারবো না, আমি তাড়াহুড়া করব, তারা আজকেই ছেড়ে দেন। সোজা কথা, কালকে থেকে মানে নেক্সট ডে থেকে ক্লাসে আসার দরকার নাই, মানে ক্লাসে জয়েন করার দরকার নাই। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। সো আপনারা হচ্ছে কি বলে ওইভাবে আগান। একজন একটা মেসেজ করেছে, মেসেজটা একটু দেখি। স্যার জাভাস্ক্রিপ্ট বেসিক করানো হবে ওয়েব ডিজাইনে অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্টে, কি জাভাস্ক্রিপ্টে কি অ্যাডভান্স করানো হবে? আচ্ছা, বিষয়টা হচ্ছে ওয়েব ডিজাইনের ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট বেসিক জানলেই মোটামুটি হবে, কারণ আপনি যে কোয়েরি নিয়ে কাজ করবেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে ফ্রন্ট এন্ড ডেভেলপাররা যে কোয়েরি নিয়ে কাজ করে, তো যে কোয়েরি নিয়ে কাজ করার জন্য জাভাস্ক্রিপ্ট বেসিক জানলেই হয়। আর ওয়েব ডেভেলপমেন্টে জাভাস্ক্রিপ্ট অ্যাডভান্স শিখবেন কি শিখবেন না সেটা হচ্ছে অন্য ব্যাপার। আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট জাভাস্ক্রিপ্ট বেসড হয়, মানে নোড জেএস দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট করেন, সেই ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট অ্যাডভান্স শিখবেন। আর যদি এমন হয় যে না আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে করতেছেন না, আপনি অন্য ল্যাঙ্গুয়েজ লাইক পিএইচপি দিয়ে করতেছেন, তখন আপনার জাভাস্ক্রিপ্ট আর জানতে হবে না। জাভাস্ক্রিপ্ট ফ্রন্ট এন্ডের জন্য যতটুকু জানছেন ততটুকুই এনাফ, ওই বেসিক যেটা জানছেন সেটাই এনাফ। আপনি পিএইচপি শিখবেন, তখন অ্যাডভান্স পিএইচপি জানবেন, তখন আর জাভাস্ক্রিপ্ট নিয়ে মাথা ঘামাইতে হবে না। বাট আপনার ওয়েব ডেভেলপমেন্ট যদি পিএইচপি বেসড না হয়ে জাভাস্ক্রিপ্ট বেসড হয়, জাভাস্ক্রিপ্টের বিভিন্ন লাইব্রেরি আছে, ওই লাইব্রেরি বেসড হয়, তখন আপনি জাভাস্ক্রিপ্ট বেশি বেশি শিখবেন। আশা করি বুঝাইতে পারছি। অনেকগুলো ওয়েতে ওয়েব ডেভেলপমেন্ট করা যায়, জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যায়, মানে জাভাস্ক্রিপ্টের বিভিন্ন লাইব্রেরি আছে, লাইব্রেরিগুলো দিয়ে করা যায়, পিএইচপি দিয়ে করা যায়, পিএইচপির অনেক ফ্রেমওয়ার্ক আছে, ফ্রেমওয়ার্ক দিয়ে করা যায়, অনেক সিএমএস আছে, সেই সিএমএস গুলো দিয়ে করা যায়। তারপর হচ্ছে আপনার কি বলে পাইথন দিয়ে করা যায়। পাইথন দিয়ে বলতে পাইথনের একটা ফ্রেমওয়ার্ক আছে, নাম হচ্ছে জ্যাঙ্গো। তো ওই পাইথনটা দিয়ে আপনি করতে পারেন, ওই জ্যাঙ্গো দিয়ে, ওই ফ্রেমওয়ার্কটা দিয়ে করতে পারেন। এরকম বিভিন্ন কিছু দিয়ে আপনি ওয়েব ডেভেলপমেন্ট করতে পারেন। এখন কোন সেক্টরে আপনি যাবেন সেটা আপনার ডিসিশন। ঠিক আছে, তো আপনি যখন সামনে যখন আপনি কি বলে কাজ করবেন, আপনার ইয়ে হবে, তখন আপনি হচ্ছে যে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি কোনটা শিখবেন। আপনি নিজেই বুঝতে পারবেন যে কোনটা শিখলে আপনার জন্য ভালো বা কোনটা সহজ। ঠিক আছে, আরেকজন প্রশ্ন করেছে স্যার রিয়েক্ট কি ওয়েব ডিজাইনের জন্য লাগবে? যদি শুধুমাত্র চিন্তা করেন যে আমি ফ্রন্ট এন্ড ডেভেলপারই থাকবো, আমি ওয়েব মানে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট শিখবো না, আমি ফ্রন্ট এন্ডে বেশি ইয়ে দিব, কি বলে ঝুঁকবো, তাহলে ওয়েব ডিজাইনের পরে রিয়েক্ট জেএস শিখবেন। আর যদি মনে করেন যে না আমি ফ্রন্ট এন্ডের পাশাপাশি ব্যাক এন্ড শিখবো, তাহলে রিয়েক্টের দিকে না তাকিয়ে আপনি হচ্ছে ব্যাক এন্ডের জন্য কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখেন, সেটা হচ্ছে পিএইচপি কিংবা অন্য কিছু। আজকের ক্লাসে এই সব টপিক নিয়ে আসলে আলোচনা করার বিষয় না, কারণ এখন আপনারা খুবই নতুন। ঠিক আছে, সো এই ব্যাপারগুলো এখন বলার দরকার নাই। আমরা ক্লাসের শেষের দিকে, মানে আমাদের ক্লাসগুলো শেষ হোক, শেষের সময় আমি এই সবগুলো বিষয় আপনাদের সাথে শেয়ার করব, কে কোনটাতে যাবেন তখন আপনারা সিদ্ধান্ত নিয়েন। ঠিক আছে, আপাতত আপনারা ওয়েব ডিজাইনটা মোটামুটি কোশ্চেন আছে স্যার। জি বলেন। স্যার ওয়ার্ডপ্রেস শিখতে কি ওয়ার্ডপ্রেস এর আগে কিছু জানা লাগে? ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট যদি শিখতে চান, ওয়ার্ডপ্রেসের কিন্তু অনেক কিছু হয়। একটা হচ্ছে থিম ডেভেলপ করা, আরেকটা হচ্ছে প্লাগইন ডেভেলপ করা। ওয়ার্ডপ্রেস কিন্তু থিম এবং প্লাগইনের উপর নির্ভর।
ঠিক আছে? সো আপনি যদি থিম ডেভেলপমেন্ট শিখতে চান তাহলে আপনাকে বেসিক পিএইচপি জানতে হবে, ঠিক আছে? আর যদি আপনার আপনি যদি চিন্তা করেন যে আমি ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট শিখবো, তাহলে বেসিক পিএইচপি জানলেই হবে না, আপনাকে অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি জানতে হবে, তারপরে প্লাগইন ডেভেলপমেন্ট শিখতে হবে। তো আগে থিম ডেভেলপমেন্ট শিখতে হয়, তারপরে প্লাগইন ডেভেলপমেন্ট শিখতে হয়। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের বিষয়। আর ওয়ার্ডপ্রেসের আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। এই ক্ষেত্রে কোনো কিছু জানতে হবে না, শুধুমাত্র ওয়ার্ডপ্রেস সম্পর্কে আপনাকে ওয়ার্ডপ্রেস থিম এবং প্লাগইন সম্পর্কে ধারণা রাখতে হবে। এই ধারণা রেখে আপনি ওয়েবসাইট দাঁড় করাইতে পারবেন এবং প্রফেশনাল ওয়েবসাইটই দাঁড় করাইতে পারবেন। এবং মার্কেটে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনেরও প্রচুর কাজ আছে, ছোট বড় অনেক কাজ আছে, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের। এবং অনেকেই এটা করে আর্ন করতেছে খুব ভালো, ঠিক আছে? তো ওইটাও আপনারা চাইলে করতে পারেন। আর যদি চিন্তা করেন না আমি ওয়ার্ডপ্রেস ডেভেলপার হব, সেই ক্ষেত্রে আপনাকে প্রথমত বেসিক পিএইচপি শিখতে হবে, বেসিক, খুব বেশি জানতে হবে না। তারপর ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখবেন, এরপরে গিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি শিখবেন, আর কি বলে প্লাগইন ডেভেলপমেন্ট শিখবেন। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, তারপর ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট, এই দুইটা প্যাকেজ যদি থাকে তাহলে আপনি হচ্ছেন ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ওকে? আর যদি আপনি চিন্তা করেন না আমি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শিখবো না, আমি শুধু ওয়ার্ডপ্রেস থিম অ্যান্ড প্লাগইন কাস্টমাইজেশনটা শিখে নিব, এগুলো দিয়েও মার্কেটে কাজ করা যায়, তো চাইলে আপনি সেটাও শিখে ফেলতে পারেন। সেটা শিখে মার্কেটে নেমে যেতে পারেন, খুব দ্রুত মার্কেটে কাজ পাওয়া যাবে ওইটা শিখলেও, ঠিক আছে? তো কারো যদি এমন মনে হয় যে আমি কি বলে করব, অল্প সময়ের মধ্যে মার্কেট প্লেসে যাব, মানে মার্কেট প্লেসে কাজ করা শুরু করব, এরকম যদি কারো মনে হয়, সেই ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনটা শিখে ফেলতে পারেন। একজন জিজ্ঞেস করতেছে ওয়ার্ডপ্রেসের কাজ কি? ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করা যায়, ডেভিডের প্রশ্ন, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করা যায়, এটা হচ্ছে আপনার একটা সিএমএস, এটা দিয়ে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন, ঠিক আছে, ডেভেলপ করতে পারবেন, মূলত একটা ওয়েবসাইট পুরোপুরি ডেভেলপ করতে পারবেন, ওকে? আচ্ছা, আর ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের জন্য তেমন কিছু জানতে হবে না, তবে ওয়েব ডিজাইন সম্পর্কে যদি আপনার আইডিয়া থাকে তাহলে এটা আপনাকে বেশি সাহায্য করবে, মানে আপনার জন্য বেশি ইফেক্টিভ হবে। আপনি মার্কেট প্লেসে কাজ করতে গেলে ওয়েব ডিজাইন প্লাস ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, আমার অনেক স্টুডেন্ট আছে যারা ওয়েব ডিজাইন আর ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন এই দুইটা শিখেই মার্কেটে মোটামুটি ভালো আর্ন করতেছে, ঠিক আছে? এদের মধ্যে একজনের নাম, ওর নামটা হচ্ছে আপনার ওয়ালিদ, ঠিক আছে? সে খুব ভালো আর্ন করতেছে, তার মোটামুটি মান্থলি ভালো একটা ইনকাম হয়, ঠিক আছে, অলমোস্ট $500 কাছাকাছি, মানে এভারেজে সে হচ্ছে 350 থেকে $500 আর্ন করে মান্থলি, ঠিক আছে? সো এবং সেই স্টুডেন্ট, ঠিক আছে? তো স্টুডেন্ট থাকা অবস্থায় সে এই পরিমাণ আর্ন করা, সে মোটামুটি ভালো একটা এবং সে কাজ করে হচ্ছে আপনার কি বলে 2017 সাল থেকে কাজ করে, তো এখন 2020 সাল, মোটামুটি 3 বছর, বুঝতেই পারতেছেন 3 বছর ধরে লেগে আছে। স্যার ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন এন্ড ডেভেলপমেন্টে ডিফারেন্স কি? ডিফারেন্সটা তো বলেই দিলাম, ডিফারেন্সটা হচ্ছে ডেভেলপমেন্ট করতে গেলে আপনাকে, আচ্ছা আমি বোধহয় ক্লিয়ারলি বলি নাই, ডেভেলপমেন্ট হচ্ছে একটা ওয়েবসাইটকে ডেভেলপ করা। এই যে আমরা ডিজাইন করতেছি ওয়েবসাইট, এটা কিন্তু দেখেন আমাদের এই ইমেজটা যদি চেঞ্জ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এই যে এইখান থেকে এই ইমেজটাকে চেঞ্জ করতে হবে। আর যখন আমরা এই সাইটটাকে ডেভেলপ করব তখন এখান থেকে চেঞ্জ করতে হবে না, আমাদের একটা ড্যাশবোর্ড থাকবে যেখানে অপশন থাকবে ইমেজ আপলোড করার, আমরা ইমেজ আপলোড করে দিব, যেখানে যেই ইমেজ যেটার জন্য আপলোড করার অপশন, সেই অপশন থেকে আপলোড করব এবং ওই ইমেজ এখানেই বসে যাবে। এটার জন্য আপলোড করলে এখানেই বসে যাবে, এখানে বসবে না, এটার মধ্যেই বসবে। এটার জন্য করলে এটার মধ্যেই বসবে, ঠিক আছে? ইভেন এই যে ইমেজ গ্যালারি, টেক্সট, এই লেখাটা চেঞ্জ করার জন্য যদি আমাদের একটা পিছনে অপশন থাকবে, ওই অপশন থেকে আমরা করব। যেমন ফেসবুকে আপনি আপনার প্রোফাইল পিকচার চেঞ্জ করেন, আপনি চেঞ্জ প্রোফাইল পিকচারে ক্লিক করার পরে ইমেজ আপলোড করেন, ইমেজটা আপনার প্রোফাইল পিকচারের উপরে গিয়েই বসে যাচ্ছে। এটাই হচ্ছে আপনার ডেভেলপ করা। তো এই থিম ডেভেলপমেন্টটা হচ্ছে এটা, যে আপনি এই অপশনগুলো ক্রিয়েট করবেন আপনার এই সাইটের জন্য, এই স্ট্যাটিক সাইটের জন্য, যেটা HTML CSS দিয়ে ডিজাইন করা হয়েছে। এই ধরনের স্ট্যাটিক সাইটকে ডেভেলপ করার জন্য আপনি ব্যবহার করবেন এই ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, ঠিক আছে? আর ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন কি? ধরেন আমি একটা থিম ডেভেলপ করে ফেলছি, এটা ডেভেলপ করা শেষ, ডেভেলপার আমি, কিন্তু এটাকে আপনি কাস্টমাইজ করবেন, আপনি ডেভেলপার না, কিন্তু আপনি আমার কাছ থেকে থিমটা কিনে নিছেন, নিয়ে কি করলেন, আপনার মতো করে আপনি
আমার থিমটা ব্যবহার করে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিলেন। ঠিক আছে, কাস্টমাইজের অনেকটা ইয়ে, মানে উদাহরণ যদি দিতে চাই, যেমন ধরেন আমরা একটা থিম ডিজাইন করলাম, এটা সাপোজ এটা একটা থিম, বা আপনাকে এটা দিয়ে দিলাম, আপনি কি করলেন, আপনি চিন্তা করলেন এই থিমটা আপনার পছন্দ না, আপনি চাচ্ছেন কিছু কিছু জিনিস আপনি চেঞ্জ করবেন, যেমন এই লেখাটা আপনার পছন্দ না, মানে এই লেখাটা আপনার সাথে যাচ্ছে না, এখানে ইমেজ গ্যালারি লেখা কিন্তু আপনার ইমেজ গ্যালারি আপনি লিখতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন এখানে লিখবেন কি বলে এটাকে, আপনি লিখলেন আপনি কোথাও ট্যুরে গেছিলেন, যেমন ধরেন আপনি এখানে লিখলেন কক্সবাজার ট্যুর, আপনি চাচ্ছেন কক্সবাজার ট্যুর লিখলেন, আর এখানে কক্সবাজারের একটা স্টোরি লিখলেন, কিভাবে গেলেন, কি কি করলেন, এই টাইপ একটা স্টোরি লিখতে চাচ্ছেন, তখন আপনি কি করবেন, এটা ফেলে দিয়ে আপনি আপনারটা বসাবেন, ইমেজগুলো আপনি কক্সবাজারে গিয়ে যেই ছবিগুলো দিছেন সেগুলো আপনি এখানে বসাইতে চান, তাহলে কি করলেন, থিমটা বানাইলো কে, আমি বানাইলাম, বাট আপনি কি করলেন, আপনার মতো করে কাস্টমাইজ করে নিলেন। আবার ধরেন ব্যাকগ্রাউন্ডের কালারটা আপনার ভালো লাগতেছে না, আপনি চেঞ্জ করে দিলেন, ঠিক আছে, আপনি কি করলেন, ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে অন্য কালার দিয়ে দিলেন, আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে নিলেন, এটা হচ্ছে কাস্টমাইজার। তো এইরকম আর কি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন যারা করে তারা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপাররা যে থিমটা ডেভেলপ করছে এইরকম একটা থিম নিয়ে সে কি করে ডেভেলপ করে দেয়। আর আপনি আপনার জন্য করবেন না, আপনি করবেন আপনার ক্লায়েন্টের জন্য। সাপোজ আপনার ক্লায়েন্ট আপনাকে বললো আমার একটা নিউজ পেপার ওয়েবসাইট দরকার, তো আমি নিউজ পেপার ওয়েবসাইট বানাইতে চাই, তখন আপনাকে কি করবে, আপনি কি করবেন, এই নিউজ পেপার রিলেটেড একটা থিম তার জন্য কিনবেন, ঠিক আছে, কিনে তাকে বানায় দিবেন, ঠিক আছে, বা সেই আপনাকে কিনে দিবে যে আমি কিনে দিচ্ছি, কারণ ক্লায়েন্ট, আপনি তো ক্লায়েন্টের নিজের টাকা দিয়ে কিনবেন না, ক্লায়েন্টের টাকা দিয়েই কিনবেন, তো সেই ক্ষেত্রে ক্লায়েন্টই অনেক সময় কিনে ফেলে, কিনে বলবে যে এটা বানায় দাও, এটাকে আমার মতো করে বানায় দাও, তখন হচ্ছে আপনি তার যেই ইচ্ছা, মানে সে যেমন চাচ্ছে ওই রকম করে জাস্ট হচ্ছে থিমটাকে দিয়ে দিলেন, তার লোগো আপলোড করলেন, তার সাইটের নাম দিলেন, সে যে নিউজগুলো রাখতে চাচ্ছে সেই নিউজগুলো আপনি দেখে দিলেন, সব কিছু আপনি তার মতো করে ডেভেলপ করে তার হাতে দিয়ে দিলেন, কাজ শেষ। এটাই জাস্ট, আর কিচ্ছু না। ওকে, আশা করি বুঝাইতে পারছি। তো কঠিন কোনো কিছু না, চাইলেই আসলে করা যায়। আপনাদের কি বলে, কাস্টমাইজেশনটা খুবই ইজি, কঠিন না, এবং এই কাস্টমাইজেশনের কাজ প্রচুর আছে, আপনারা মার্কেট প্লেসে গেলে আপনারা দেখবেন প্রচুর আছে, এবং কাস্টমাইজেশন ছোট বড় অনেক রকমের হয়। আবার ওয়ার্ডপ্রেসের কিছু প্লাগইন আছে, ছোট বড় অনেক প্লাগইন আছে, শুধু এই প্লাগইনের কাজও করা যায়, মানে প্লাগইনগুলো ব্যবহার করে সাইটে অনেক কিছু অ্যাড করা যায়, ঠিক আছে, বা অনেক সময় দেখা যায় একটা সাইটে এই জিনিসটা রিমুভ করতে চাচ্ছে, এখন মানুষ যারা ইউজার নর্মাল মানে ক্লায়েন্ট যারা, তারা তো আসলে এই ওয়েবসাইটের বিষয়ে কি বলে বিজ্ঞ না, তখন তারা কি করে, হায়ার করে। দেখেন একটা ছোট কাজ $10, 5 মিনিটের জন্য আপনি কাজ করবেন, হয়তো আপনি $10 চার্জ করবেন তাকে। তো এরকম হচ্ছে যে আপনার বিভিন্ন রকমের ছোট বড় অনেক কাজ পাওয়া যায়, এই জন্য ওয়ার্ডপ্রেসের চাহিদাটাও দিন দিন বাড়তেছে। এবং আপনি যদি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে যান, আমি যদি একটু দেখাই আপনাদেরকে, wordpress.org, এই ওয়েবসাইটটাতে যদি আপনি যান, যাওয়ার পরে দেখেন গেট ওয়ার্ডপ্রেসে যদি ক্লিক করেন, দেখেন এই যে এখানে দেখেন ইউজ দ্য সফটওয়্যার দ্যাট পাওয়ারস ওভার 38% অফ দ্য ওয়েব, এইখানে একটা জিনিস দেখেন 38%, এইটা ছিল 2017 সালে 20%, 2020 সালের শুরুতেও এটা ছিল 35%, আর এখন 2020-এর প্রায় শেষের দিকে আরো 2 মাস বাকি আছে, অলমোস্ট, বা 1.5 মাস বাকি আছে, তো এখানে 38% হয়ে গেছে, মানে 2020-এর শুরুতেও হচ্ছে 35% ছিল, এখন 38 হয়ে গেছে, ঠিক আছে। সো এটার ডে বাই ডে আসলে ওয়ার্ডপ্রেসের চাহিদা বাড়তেছে, এই জন্য আসলে আমি বলবো ওয়ার্ডপ্রেসটা যাদের শেখা পসিবল তারা শিখে ফেলেন, শিখে মার্কেট প্লেসে চলে যেতে পারেন। তো যাই হোক, অনেক গাইডলাইন দিয়ে দিছি, এবার আমরা আমাদের কাজে ফিরে আসি, অনেক কথা বলে ফেলছি, অন্য দিন আরো কোনো কিছু জানার থাকলে বলবেন, অন্য দিন আলোচনা হবে। আজকে আমরা ডিসপ্লে ফ্লেক্স নিয়ে আরো কিছু বিষয়ে আলোচনা করব। তো ডিসপ্লে ফ্লেক্স নিয়ে আমরা দেখলাম কিভাবে কিছু এলিমেন্টকে পাশাপাশি আনতে পারি। এবার আসি ডিসপ্লে ফ্লেক্স করে আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে দেখেন আমরা 4 জনকে পাশাপাশি আনছি, আমরা যদি চাইতাম 4 জন পাশাপাশি না রেখে 2 জনকে পাশাপাশি রাখবো, সেই ক্ষেত্রে কি হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের এইখানে পার্সেন্টেজটা বাড়ায় দিতে হবে, এটাই তো বিষয়। তো আমাদের এখানে আছে কি 4 জন, ভিতরে আছে কয়জন, 4 জন, ডিসপ্লে ফ্লেক্স করার কারণে 4 জনই পাশাপাশি, বাট আমরা কি চাচ্ছি 4 জন না 2 জন পাশাপাশি থাকবে, বাকি 2 জন নিচে থাকবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কি আমরা এটার উইথটা বাড়িয়ে দিতে পারি, যেমন আমি এখানে বললাম 48% সাপোজ। এখন যদি আমি একটা রিলোড করি তাহলে দেখেন কি হয়, বড় হয়েছে কিন্তু কেউ নিচে নামে নাই। এর পিছনে কারণ হচ্ছে আপনি যখন কাউকে বলবেন ডিসপ্লে ফ্লেক্স, কাকে বলছেন, সেকশন 1 IMG কে, এটা হচ্ছে সেকশন 1 IMG, ঠিক আছে।
এটার ভিতরে থাকা যেই এলিমেন্টগুলো আছে সবাই এখন পাশাপাশি থাকবে, কারণ আপনি তাকে ডিসপ্লে ফ্লেক্স বলছেন। এবার এগুলোর উইথ আপনি যদি বেশিও দেন, তারপরেও তারা জোর করে হলেও পাশাপাশি থাকবে। দেখেন এগুলো বড় হওয়ার চেষ্টা করছে, একটু আগে মাঝখানে গ্যাপ ছিল, কিন্তু গ্যাপটা এখন চলে গেছে। বড় হওয়ার চেষ্টা করছে কিন্তু বড় হইতে পারে নাই, ঠিক আছে, কারণ জোর করে ডিসপ্লে ফ্লেক্সের কারণে পাশাপাশি আছে। এই জোর জবস্তি যেন না করে সেই জন্য এখানে আরেকটা প্রপার্টি ইউজ করবেন, সেটা হচ্ছে ফ্লেক্স র্যাপ র্যাপ। ঠিক আছে, কি হবে? ফ্লেক্স র্যাপ, এখানে হবে র্যাপ। সেভ করেন আর ব্রাউজারে এসে একটা রিলোড করেন, দেখেন আপনার প্রবলেম সলভ। ঠিক আছে, আপনার এখন আর কেউ জোর জবস্তি করে ওদেরকে পাশাপাশি রাখবে না। কেউ যদি জায়গা না পায় অটোমেটিক সে নিচের লাইনে চলে আসবে। সো এই বিষয়টা খেয়াল রাখবেন। এখানে 48% না দিয়ে 49% দেন, কারণ মাঝখানে বেশি ফাঁকা লাগতেছে। এটা রিলোড দিলাম, একটু কমিয়ে দিলাম। ঠিক আছে, এই হচ্ছে 49% করে আমরা দেখতে পাচ্ছি এরা দুজন দুজন করে পাশাপাশি। তাহলে এক কথায় র‍্যাপ তাইলে কোন কাজে লাগে? যে পাশাপাশি যাতে মানে কোনো ধরনের সমস্যা না হয়। কোনো ধরনের সমস্যা না হয় না, পাশাপাশি যদি আমাদের যে আইটেমগুলো যারা আছে এই আইটেমগুলোর উইথটা যেন হচ্ছে একটা আরেকটার উপরে মানে হচ্ছে যে জোর করে যেন কাউকে রাখতে না পারে, যেমন মানে এটা যেন ফ্লেক্সিবল থাকে। আমরা দেখেন যখন 49% দিছি, এটা যখন ছিল না, এটা একটু ভালো করে বুঝেন, এটা যখন ছিল না তখন কি হচ্ছে 49% হওয়াতেও এখানে দেখতে পাচ্ছি সবাই পাশাপাশি। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, 49% যদি হয় তাহলে কি চারজনের জায়গা থাকার কথা, দুইজনেই তো 98% নিয়ে নিল, বাকি দুইজন তাহলে এখানে কোথা থেকে আসলো? রাইট? তো আপনার উইথ যতই থাকুক না কেন, ডিসপ্লে ফ্লেক্স জোর করে তাদেরকে পাশাপাশি রাখবে, উইথ বড় হলেও কাজ করবে না। এই উইথগুলো যেন ফ্লেক্সিবল থাকে, এরা যেন তাদের মতো করে উইথগুলো দিতে পারে, সেই জন্যই আমরা হচ্ছে এখানে ফ্লেক্স র্যাপ র্যাপ ব্যবহার করব। কিংবা এখানে লিখতে পারেন ফ্লেক্স ফ্লো র্যাপ, একই কথা। ঠিক আছে, ফ্লেক্স ফ্লো র্যাপ লিখলেও একই কাজ করবে। একটা রিলোড করেন, দেখেন এই যে এখানে এগুলো চলে আসছে, এগুলো এখন তাদেরকে যে উইথ দেওয়া হয়েছে সেগুলোই তারা পাচ্ছে। এখন আমরা যদি বলে দেই যে 100% হবে 100%, তাহলে দেখবেন একজন একজন করে থাকবে, কারণ একজনই তখন কি হলো 100% হয়ে গেল। এখন আবার একটা বিষয় আছে, 100% হলো কিন্তু ইমেজগুলো ছোট কেন? ইমেজগুলো ছোট কারণ আমরা উপরে বলছিলাম যে আমাদের ম্যাক্সিমাম উইথ 100% হবে, আমাদের ইমেজের উইথ কিন্তু বলি নাই যে 100% হবে, আমরা বলছি ইমেজের উইথ ম্যাক্সিমাম 100%। অর্থাৎ ইমেজ যদি কখনো বড় হয় তাহলে ম্যাক্সিমাম 100% থাকবে, কিন্তু ইমেজ যদি ছোট থাকে তাহলে ছোটই হবে। এই জন্য এখানে হচ্ছে ইমেজগুলো যতটুকু সাইজ ততটুকুই আছে। বাট আমরা যদি এখানে ম্যাক্সিমাম উইথ না লিখে উপরেই লিখতাম উইথ 100% ইমেজের, তাহলে দেখতেন এখন ইমেজও 100%। ঠিক আছে, এই তো এটা হচ্ছে ইমেজের উইথ, কিন্তু আপনার যে ডিভের উইথ সেটা কিন্তু না। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। সো আমরা এখানে ম্যাক্স উইথই রাখলাম আর এখানে এই যে 49 ব্যবহার করলাম, তো 49 করে আসছে। এখানে যদি 100% দিয়ে দিতে চান তাহলে দিতে পারবেন। সাপোজ একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই তাহলে বুঝবেন। এখানে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে সাপোজ রেড। ওকে, এখানে দেখেন আমরা যদি রিলোড করি, দেখেন এই যে প্রত্যেকটার একটা করে ব্যাকগ্রাউন্ড কালার দেখা যাচ্ছে। এবার দেখেন আমরা যদি এখানে বলি যে তোমার উইথ হবে 100%, এবার দেখবেন কি এই সবার উইথ কিন্তু 100% করে হয়েছে। এই যে ডিপগুলোর উইথ 100%, প্রত্যেকটার উইথ 100%। ওকে, ইমেজগুলোর উইথ 100% হয় নাই, কারণ ইমেজের সাইজই এটা। ইমেজকে আমরা বলি নাই তোমারটা 100% হোক, আমরাও ইমেজকে আলাদাভাবে বলছিলাম ইমেজের উইথ ম্যাক্স উইথ হবে। ঠিক আছে, তো এখানে আবার পেঁচায় ফেলেন না, এইটা দিছি ডিভের উইথ, এটা হচ্ছে ডিভের উইথ, এই যে এই ডিভটার উইথ। আর ইমেজের উইথ আলাদা উপরে দেওয়া, সেটা হচ্ছে আমরা বলেছিলাম ম্যাক্সিমাম 100%, মিনিমামটা বলে দেওয়া নাই। মিনিমাম যতটুকু আছে ততটুকুই থাকুক, বাট ম্যাক্সিমাম 100 হইতে পারবে, 100-র বেশি হইতে পারবে না। ওই যে একটু আগে দেখতেছিলাম আমরা ডিভের উইথ 25% দেওয়াতেও ইমেজ অনেক বড় ছিল, কারণ ডিভের চেয়েও সে সাইজে বড়, তাই আমরা বলে দিছিলাম ম্যাক্সিমাম ডিভ পর্যন্ত, এর বেশি না। এই জন্য লিখছি ম্যাক্স 100%। এখানে ম্যাক্স না লিখে শুধু উইথও লেখা যাবে। যদি শুধু উইথ লেখেন তখন ইমেজ ছোট হোক বা বড় হোক সে ডিভের সমান সব সময়। ঠিক আছে, ওইটা নিয়ে কোনো বিষয় না। ইমেজ ছোট আছে না বড় আছে সেটা দেখবে না, ডিভ যতটুকু ইমেজও ততটুকু। আমরা যদি এখানে শুধু উইথ ব্যবহার করি, এখন যদি একটা রিলোড করি, ডিভ যতটুকু ইমেজও ততটুকু। তো আপনার এখানে যেটা সুবিধা হয় সেটাই লিখবেন, মানে আপনার যেটা প্রয়োজন হয়
সেটাই লিখবেন। যদি আপনার মনে হয় যে ডিভ যতটুকু ইমেজই ততটুকুই থাকবে, তাহলে 100% সবসময়। আর যদি মানে উইথ 100%। আর যদি মনে হয় যে না, ইমেজ ছোট থাকলে আমার সমস্যা নাই, ডিভ বড় থাক, ইমেজ যদি ছোট হয় তুলনামূলক মানে ডিভের চেয়ে, তাহলে ছোটই থাকুক, তবে বড় যেন না হয়, এটা যদি চান তাহলে ম্যাক্স উইথ ব্যবহার করবেন। ঠিক আছে, বাসায় নিজে এটা আরো ভালো মতো প্র্যাকটিস করবেন। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা ফেলে দিচ্ছি। আমরা এখান থেকে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার ফেলে দেই। এখানে আমাদের 49% ছিল, এটা রাখলাম, সেভ করে একটা রিলোড করলাম, 49 দুইটা করে। আবার যদি চাই চারটা, তাহলে আমাদের সর্বোচ্চ 25 দিতে পারি। আমরা 23.5 দিয়েছিলাম, সেটা দিচ্ছি 23.5%। একটা রিলোড করলে আমরা দেখবো 23.5% নিয়ে সবাই পাশাপাশি আছে। তো এটা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্সের ব্যবহার। ডিসপ্লে ফ্লেক্স দিয়ে আরো কিছু কাজ করা যায়। আমরা হচ্ছে অনেক কথা বলেছি মাঝখানে, যার কারণে ওইগুলা দেখানো হয় নাই, তো আমরা সেগুলো দেখি, চলেন একটু। আমরা এখানে একটা ডিভ নিচ্ছি, ডিভের একটা ক্লাস দিচ্ছি, ক্লাসের নাম দিলাম কি দেওয়া যায়, ধরেন লোগো সাপোজ। এটার মধ্যে আরেকটা ডিভ নিলাম, ডিভের ক্লাস দিলাম, এটার নাম দিলাম লোগো আইএমজি। আর এখানে একটা ইমেজ নিলাম, ইমেজ কল করব। তো লোগো নিয়ে আসি আগে। এই লোগো কোথায় আছে? লোগো ডিজাইন, এটার মধ্যে আছে বোধহয় লোগো। আমরা ধরেন এই লোগোটা নিয়ে যাই, কপি করে নিয়ে গেলাম। তারপর হচ্ছে আমরা আমাদের এই ফোল্ডারে চলে আসলাম, এই ফোল্ডারে আসলাম, ইমেজে এসে পেস্ট করে দিলাম। ওকে, এটাকে জাস্ট আমরা হচ্ছে নাম দিলাম হচ্ছে logo.png। এই ইমেজটাকে আমরা এখানে কল করব। তো ইমেজটা আছে আইএমজি ফোল্ডারের মধ্যে logo.png। অল্ট অ্যাট্রিবিউটের মধ্যে আমরা জাস্ট লিখে রাখলাম ভিজিট লোগো সাপোজ, সেভ করে দিলাম। দেন ব্রাউজার এসে রিলোড করলে আমরা দেখব ইমেজ আসছে। ওকে ফাইন। এবার এই যে লোগো নামের যে ডিভটা, এইটাকে নিয়ে আমরা কাজ করব। এটাকে কপি করেন, কপি করে এখানে কল করেন ডট লোগো। এবার বলেন তোমার একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে, একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন। কোন কালার দেয়া যায়? ধরেন এইটা, কপি করে এখানে পেস্ট করলাম। এবার বলেন তোমার উইথ দেওয়া লাগবে না, জাস্ট হাইট দেন, কারণ উইথ ব্লক এলিমেন্ট হওয়াতে পুরোটা জুড়ে এমনিতেই থাকবে। একটা হাইট দিচ্ছি, ধরেন হাইট দিলাম 500 বা 500, আচ্ছা 400 পিক্সেল দিলাম। সেভ করেন, ব্রাউজারে যান, একটা রিলোড করেন। এখানে দেখতে পাচ্ছি এই যে আমাদের ইয়েটা আসছে। ঠিক আছে, এবার আমরা আসেন এই যে ডিভটা নিলাম লোগো, এটার মধ্যে কে আছে দেখেন তো। এই লোগোর মধ্যে একটা ডিভ আছে, নাম হচ্ছে লোগো। এখন আমরা এই ডিভটাকে এখন মুভ করাইতে পারি এই লোগোকে ডিসপ্লে ফ্লেক্সের মাধ্যমে। কিভাবে করতে হবে বুঝাই। দেখেন এখন কিন্তু এই লোগোর ভিতরে একটা ডিভি আছে, তার মানে এই ডিভটাকে যদি আমরা এখন ডিসপ্লে ফ্লেক্স করি, দেখেন ডিসপ্লে ফ্লেক্স করি, তাহলে কিন্তু কেউ পাশাপাশি আসবে না। কেন পাশাপাশি আসতেছে না? কারণ ডিভ তো আছেই একটা, পাশাপাশি আসবে কয়টা? আছেই তো ভিতরে একটা, তার মানে পাশাপাশি আসার কোনো প্রশ্ন নাই। তবে আমরা যখন ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার করলাম, এইখানে আমরা অনেক কিছু ব্যবহার করতে পারি। আমরা একটু আগেই বলেছি জাস্টিফাই কন্টেন্ট ব্যবহার করা যায় ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার করার পরে। আপনি যদি এখানে লেখেন সেন্টার, তাহলে দেখবেন এটা মাঝখানে চলে গেছে। আবার আপনি যদি এটাকে একদম ডান পাশে পাঠাইতে চান, তাহলে আপনি এখানে লিখবেন ফ্লেক্স এন্ড, তাহলে দেখবেন এটা ডান পাশে চলে গেছে। আশা করি বুঝতে পারছি। আর যদি আপনি এখানে লেখেন ফ্লেক্স স্টার্ট, তাহলে এটা একদম বাম পাশে থাকবে, অর্থাৎ ডিফল্ট যেখানে ছিল সেখানেই থাকবে। এই হচ্ছে আপনার ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার করে জাস্টিফাই কন্টেন্টের কাজ। আরেকটা হচ্ছে অ্যালাইন আইটেমস। আপনি এখানে ব্যবহার করবেন অ্যালাইন আইটেমস। এই অ্যালাইন আইটেমসও সেম, যদি লেখেন সেন্টার, তাহলে দেখবেন উপরে নিচে মাঝখানে আসবে। এতক্ষণ ডানে বামে মাঝখানে ছিল, দেখেন এখন উপরে নিচে মাঝখানে আসছে। আবার যদি নিচে আনতে চান, তাহলে এখানে লিখবেন ফ্লেক্স এন্ড, দেখেন ফ্লেক্স এন্ড। একটা রিলোড করেন, দেখেন নিচে চলে আসছে। আর যদি একদম উপরে রাখতে চান, তাহলে ফ্লেক্স স্টার্ট। তার মানে কি বুঝলাম? জাস্টিফাই কন্টেন্ট কাজ করে পাশাপাশি, আর অ্যালাইন আইটেম কাজ করে উপরে নিচে। এই হচ্ছে বিষয়। আর যদি দুইটাই সেন্টার করে দেই, তাহলে দেখবেন একদম মাঝখানে চলে আসছে। এটা কাজ করলাম সেন্টার, ডানে বামে সেন্টার। এবার উপরে নিচে সেন্টারে আনার জন্য আবার এখানে বললাম সেন্টার, উপরে নিচে সেন্টার। এখন দেখেন একদম সেন্টারে। তো কোনো কিছুকে যদি একদম সেন্টারে আনতে চাই, তাহলে আমরা কি করব? তার প্যারেন্টকে বলবো ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার। এভাবে করে আমরা মাঝখানে আনতে পারি। এছাড়াও ডানে
উপরে, উপরের মাঝে, ডানে, এই দিকে, মানে যে কোনো কোণায় আমরা এটাকে সেট করতে পারি এই ফ্লেক্সের মাধ্যমে। তো এই জাতীয় কাজগুলো ফ্লেক্সের মাধ্যমে করা হয়। তো নেক্সট ক্লাসে আমরা ফ্লেক্স নিয়ে বা এই লেআউট নিয়ে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আর ওইভাবে আলোচনা করা হলো না, ঠিক আছে? হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখব। আজকে যে বিষয়গুলো বললাম ইম্পর্টেন্ট কিছু কথা ছিল, সেগুলো মাথায় রাখবেন, মাথায় রেখে তারপরে হচ্ছে এগিয়ে যান, ঠিক আছে? তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর কাজ করতে থাকেন, ধৈর্য ধরে কাজ করতে থাকেন, ধৈর্য হারা হয়েন না। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।